আমি ডক্টর সৈয়দা আতিয়া তাহসিন আমার পেডিয়াট্রিক্স রিভিউ ক্লাসের আরেকটি পর্ব নিয়ে আসলাম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অসপি মানে বা অস্কি, যেটা অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটা আমাদের। তো এখন যে নিয়মে হচ্ছে অসপিটা আলাদা একটা দিনে হয়, মেডিসিনের একটা আলাদা অসপি হয়, সেটার মধ্যে টোটাল 10টা স্টেশনের মধ্যে 2টো অথবা 3টা স্টেশন হচ্ছে পেডিয়াট্রিক্স থেকে আসে। এখন এই 2-3টা স্টেশনের আন্ডারে কি পড়ে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। অনেকের মনে হতে পারে যে একটা 2-3টা স্টেশন কি এমন ব্যাপার, কিন্তু আমরা সবাই জানি যে অসপিতে 5টা আলাদা এবং অন্যান্য মানে ভাইভা এগুলোর মার্কসের চেয়ে অসপিতে মার্কস তোলা ইজিয়ার, যেহেতু একদম ছাকা মার্কস দেওয়া হয়, অঙ্কের মতো মার্কস বলে, তাই না? ভাইভা বা রিটেনে আসলে এরকম পাওয়া যায় না। তো এই সুযোগটা হাতছাড়া করা অবশ্যই উচিত না। মার্কস বাড়ানোর এই সুযোগটা আমাদের অবশ্যই নেওয়া উচিত। সেজন্য আমাদের চেষ্টা থাকবে অসপিতে আমরা ফুল মার্কস পাওয়ার চেষ্টা করব না। এবং অসপির জন্য আরও কিছু জিনিস হচ্ছে যে অসপিতে টাইম কম থাকে। আমাদের যদি কনসেপ্টটা একদম ক্লিয়ার না থাকে, ওই কম সময়ে মাথা খাটিয়ে ওটা বের করাটা আসলে কঠিন হয়েছে। তো আগে থেকে একটু প্র্যাকটিস রাখা ভালো, তাই তো? আচ্ছা, যেটা বললাম, পেডিয়াট্রিক্স থেকে 2টো অথবা 3টা স্টেশন থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। 2টো অথবা 3টে স্টেশন থাকে হচ্ছে পেডিয়াট্রিক্স থেকে। এটার মধ্যে কি কি আসতে পারে? যে যে টাইপের কোয়েশ্চেন থাকে এর মধ্যে একটা থাকে হচ্ছে ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসোসিয়েটেড থিংস আর কি। মানে ইনস্ট্রুমেন্ট একটা ছবি থাকবে, আগে ইনস্ট্রুমেন্টটা মানে দেয়া থাকতো, সেটা লাস্ট কয়েক ইয়ার্সে ওরকম করতেছে না, কারণ হচ্ছে সেন্ট্রাল অসপি হয়তো কোয়েশ্চেনটা পাঠিয়ে দেয়, জাস্ট ছবি থাকে। সো একটা ক্লিয়ার কনসেপশন না থাকলে আইডেন্টিফাই করতে কষ্ট হবে। অসপির ইনস্ট্রুমেন্ট একটা বা মাল্টিপল ইনস্ট্রুমেন্টসের ছবি থাকতে পারে। একটা ইনস্ট্রুমেন্ট থাকলে সেটার ছবি এবং সাথে কিছু আইডেন্টিফাইং পয়েন্টস, ইউজেস, কন্ট্রাইন্ডিকেশনস এরকম চাইতে পারে। আবার মাল্টিপল ইনস্ট্রুমেন্টস থাকলে শুধু তাদের নাম এবং ওয়ান ইউজ এরকম করেও আসতে পারে। আমাদের সময় এরকম এসেছিল একবার, যে 4টা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট বা ফ্লুইড এগুলোর মিক্সচার আর ওগুলোর ইউজ, একটা করে ইম্পর্টেন্ট ইউজ দিতে হবে। এটা একটা জিনিস বলে রাখা ভালো, অসপিতে কখনো কেউ এক্সট্রা লেখার চেষ্টা করবে না, ঠিক আছে? যদি একটা ইউজ চায় একটাই লিখবা, কারণ একটার জায়গায় 5টা লিখে সময় নষ্ট করলে তুমি ওটার জন্য কোনো এক্সট্রা মার্কস পাবে না, শুধু শুধু সময়টাই নষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, একটা যেটা বললাম অপশন আছে হচ্ছে ইনস্ট্রুমেন্ট আসতে পারে, আমি পরে আরও ইলাবোরেট করব। আর একটা হচ্ছে পেডি থেকে এক্স রে আসতে পারে। এক্সরেতেও ওরকম ছবি থাকবে, সেটা দেখে আইডেন্টিফাই করতে হবে এবং পাশাপাশি ওটার রিলেটেড কিছু কোয়েশ্চেন আনসার করতে হবে। পেডিতে মাঝে মাঝে কিছু ফটোজ দেওয়া হয় আইডেন্টিফাই করার জন্য। মেডিসিনেও এরকম ছবি থেকে আসে মাঝে মাঝে। তো ওরকম পেডির স্পেসিফিক যেগুলো সেগুলো আসতে পারে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, তারপরে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এরকম যেগুলো একদম ভিজিবলি ছবি দেখে অনেক সময় বোঝা যায়, ওরকম কিছু সিনারিও দিতে পারে। এবং ইউজুয়ালি শুধু ছবি দেয় না, ছবির সাথে একটা কেস সিনারিও মেনশন করা থাকে। সো ছবিটা নিয়ে কনফিউশন থাকলেও সাথে অ্যাসোসিয়েটেড সিমটমগুলো দেখেও ডায়াগনোসিস করা যায় আসলে। আমি ওগুলোর ডিটেলসে যাব না, ওগুলো আমার ইন্ডিভিজুয়াল লেকচারের মধ্যে মানে আরও ডিটেলস বলা আছে, কি দেখে আইডেন্টিফাই করা যায়, ওটার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ওরকম করেই জাস্ট পড়ে নিবা এবং সাথে একটা ছবি দেখে নিবা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের, তারপর নেফ্রোটিক সিনড্রোমের, যাতে দেখলে চেনা যায়। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট এক্সরে পিকচার। আর এছাড়া আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের পেডির জন্য আলাদা করে শিখতে হবে, সেটা হচ্ছে গ্রোথ চার্ট। এখন এইটা ওই যেটা বললাম অসপিতে টাইম কম, এটার একটা মানে বড় ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাই গ্রোথ চার্টে। কারণ হচ্ছে গ্রোথ চার্টটা প্লট করে, ইউজুয়ালি শুধু প্লটিং তো আসে না, সাথে আরও কোয়েশ্চেন আসে, জেড স্কোর আইডেন্টিফাই করতে দেয়। তো এগুলো করতে আসলে সময় লেগে যায়। সো অবশ্যই আমাদের ভালো মতো প্র্যাকটিস করতে হবে যাতে অসপিতে আমরা কম সময়ে এটা খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারি, কেমন? আর এছাড়া সবচেয়ে বেশি যেটা আসে আসলে সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশন একই সাথে কঠিন এবং সহজ, কারণ এটার জন্য আলাদা করে আসলে কিছু পড়া লাগে না। রিটেনের যে পড়াটা আমাদের ওখান থেকেই কভার হয়ে যায়, কারণ একটা কেস সিনারিও দেওয়া থাকবে, কেস সিনারিও থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে দিবে
মানে ডায়াগনোসিস করব সেটার ব্যাপারে হয়তো কিছু জানতে চাবে, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট প্ল্যান, এরকম কিছু একটা। তো ওটা আসলে রিটেনের বাইরে পড়া লাগে না, কিন্তু একটু কঠিন, কারণ অনেক সময় কোয়েশ্চেনগুলো দেখা যায় এক্সপেকটেশনের তুলনায় একটু লম্বা থাকে, সময় পাওয়া যায় না। আর আরেকটা হচ্ছে যে যদি কেউ শুধু অস্পির জন্য পড়ে তখন আর কি দেখা যায় কি বেশ কিছু টপিক বাদ পড়ে যায়। যাও আমি মোস্ট কমনগুলো বলে দেবো, এটলিস্ট ওগুলো যেন পড়া হয় অস্পির আগেটাতে হলো। আচ্ছা, এখন আসে হচ্ছে ইনস্ট্রুমেন্টস আমরা কোথা থেকে পড়বো? পেডির জন্য ইনস্ট্রুমেন্টস পড়াটা রিলেটিভলি ইজিয়ার, কারণ পেডিয়াট্রিক্সের ইনস্ট্রুমেন্টসের ব্যাপারে আবিদ হোসেন স্যার বইয়ের লাস্টের দিকে ইনস্ট্রুমেন্টসের কিছু ডিসক্রিপশন আছে, ওগুলো পড়লেই আসলে দেখা যায় হয়ে যায়, কারণ পেডিয়াট্রিক্সের স্পেসিফিক ইনস্ট্রুমেন্টস খুব বেশি কিছু নাই। এটার বাইরে আরও দু একটা পড়ে দিতে হবে, সেটা আমি বলে দেব, কিন্তু মেইনলি এখান থেকে পড়লেই হয়। আমি হচ্ছে 4th এডিশনটা ফলো করে বলতেছি, তো ওটার পেজ 316 থেকে স্টার্ট করে ইনস্ট্রুমেন্টসগুলো আছে। তো ইনস্ট্রুমেন্টসের মধ্যে প্রথমে আসে হচ্ছে লাম্বার পাংচার নিডল। ইনস্ট্রুমেন্টস স্পেসিফিক্যালি বলার আগে আমি বলে নিই ইনস্ট্রুমেন্টসের ইন জেনারেল আমাদের কী কী জানতে হবে। সেটা আইডেন্টিফাইং পয়েন্টস, পার্টসের নাম এবং এটার ইউজ, মানে ইন্ডিকেশন, পাশাপাশি কন্ট্রাইন্ডিকেশনস অ্যান্ড কমপ্লিকেশনস। একটা ইনস্ট্রুমেন্টের ব্যাপারে আমার এইগুলো জানতে হবে, এগুলো থেকে যে কোনোটা আসবে। তো একটা জিনিস অলওয়েজ খেয়াল রাখবা অস্পিতে, স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের অন্যান্য মানে রিটেনে বা আদার অ্যাসপেক্টস অফ দ্য এক্সামে স্পেলিং ইজ নট আ বিগ ডিল, কিন্তু অস্পির জন্য স্পেলিংয়ের জন্য মার্ক কাটা যাবে, এবং আমাদের মার্ক খুবই ইম্পর্টেন্ট এখানে, সো স্পেলিংয়ে খেয়াল রাখবা। যেমন লাম্বার পাংচার নিডলে LUMBER, তারপরে পার্টসের নাম, যেটা লাম্বার পাংচার নিডলের পার্টস হচ্ছে ট্রকার উইথ নব আর ক্যানুলা। ট্রকারের স্পেলিং হচ্ছে TROCAR। তো এই জিনিসগুলা যেন ভুল না হয়। তো লাম্বার পাংচার নিডলের আমরা কি কি জানলাম? একটা হচ্ছে পার্টস, ট্রকার অ্যান্ড ক্যানুলা, এটার ইউজ কি ফর লাম্বার পাংচার। তারপরে এটার একটা এক্সট্রা জিনিস জানতে হবে সাইট, কোন সাইটে ইউজুয়ালি লাম্বার পাংচার করা হয়। সেটা হচ্ছে 3rd লাম্বার ইন্টারভার্টিব্রাল স্পেস, মানে দ্য স্পেস বিটুইন 3rd and 4th লাম্বার ভার্টিব্রা, এই স্পেসে দেওয়া হয়। তারপরে আসে হচ্ছে আমাদের কমন যেগুলো, সেগুলো তো লাগবেই, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আর কমপ্লিকেশন। ইন্ডিকেশনটা ভাগ করে পড়ি আমরা, রিটেনের জন্য অ্যাটলিস্ট ওভাবে দিলে ভালো। অস্পিতেও আসলে একটু হেডলাইন দিয়ে একটু গুছিয়ে ভাগ করে লিখলে মার্কস বেশি পাওয়া যায় দেখা যায়। সো ভাগ কীরকম? ইন্ডিকেশনস, ডায়াগনস্টিক ইন্ডিকেশনস, থেরাপিউটিক ইন্ডিকেশনস। ডায়াগনস্টিক ইন্ডিকেশনস হচ্ছে সাসপিশন অফ মেনিনজাইটিস, যেটা হতে পারে পায়োজেনিক, টিউবারকুলার বা ভাইরাল, এনকেফালাইটিস, কিছু সিস্টেমিক ডিজিজেস আইডেন্টিফাই করা যায় এটা দিয়ে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস। এছাড়া সাসপিশন অফ গুলেনবারি সিনড্রোম, সাবআরাকনয়েড হেমোরেজ, মাল্টিপল স্ক্লেরোসিস। আর যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লিউকিমিয়া ইভ্যালুয়েট করতে হয় সেক্ষেত্রেও করা হয়। আর কিছু ডায়াগনোসিস যেমন মায়োলোগ্রাফি, সিস্টার্নোগ্রাফি, এগুলো তো হেল্প করে। বাট অলওয়েজ যেটা অস্পিতে করবা, টাইম কম, সবগুলো হয়তো তোমাদের লেখাও লাগবে না। যদি ইন জেনারেল কজ চাই 3-4টা মোস্ট কমন দিয়ে দিবা, মানে ইন জেনারেল ইন্ডিকেশন চাইলে। আর যদি স্পেসিফাই করে দেয় 3টা বা 4টা বা 5টা, তাহলে অবশ্যই এর বেশি লিখবা না। মানে একটা পয়েন্ট হবে সাসপিশন অফ মেনিনজাইটিস, একটা পয়েন্ট হবে সাসপিশন অফ এনকেফালাইটিস, আর একটা সাসপিশন অফ গুলেনবারি সিনড্রোম, এরকম করে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে 4টা-5টা জয়টা চাই দিয়ে দিবা। তখন আর এভাবে একসাথে GBS, সাবআরাকনয়েড হেমোরেজ একসাথে না, আলাদা আলাদা পয়েন্ট দিবা, কারণ প্রত্যেকটা একটা স্পেসিফিক ইন্ডিকেশন, তাই তো। এবং ডিজিজটার নাম জাস্ট না লিখে সাসপেক্টেড সাথে অ্যাড করে দিলে ভালো, বিকজ আমরা শিওর হইলে তো আর লাম্বার পাংচার করতাম না। তো এগুলো ডায়াগনস্টিক ইন্ডিকেশনস। তারপরে আসে থেরাপিউটিক ইন্ডিকেশনস। কি থেরাপিউটিক ইন্ডিকেশনস আছে হচ্ছে ইন্ট্রাথেকাল কেমোথেরাপি, যেটা লিউকেমিয়াতে অনেক সময় দেওয়া হয়, CNS লিউকেমিয়াতে স্পেশালি। আর হচ্ছে রিলিফ অফ সিউডোটিউমার সেরেব্রি, আর স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য তো ইউজ হচ্ছে। আর ডায়াগনস্টিক আর থেরাপিউটিক আলাদা করে পড়ার একটা সুবিধা হচ্ছে মাঝে মাঝে অস্পিতে একটু কোয়েশ্চেন ট্রিকি করার জন্য স্পেসিফিক্যালি তোমার কাছে চাইতে পারে যে মেনশন দ্য থেরাপিউটিক ইন্ডিকেশনস অফ লাম্বার পাংচার নিডল, বা মানে দেওয়া থাকবে, তো সেখানে বললো যে হোয়াট আর ইটস থেরাপিউটিক ইন্ডিকেশনস। সো ওরকম স্পেসিফিক্যালি জানা থাকলে ভালো। তারপরে আসে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস। কন্ট্রাইন্ডিকেশনসে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলতে হবে হচ্ছে রেইজড ICP ডিউ টু মাস লিজন অফ ব্রেন অর স্পাইনাল কর্ড। কেন? এটার কারণ একটা কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সটেন্টোরিয়াল ওর সেরিবেলার টনসিলার হার্নিয়েশন, মানে ব্রেন স্টেম হার্নিয়েশনের রিস্ক থাকে। সো রেইজড ICP ডিউ টু মাস লিজন, এটা ফার্স্টেই। এছাড়া যদি লাম্বার পাংচার সাইটে কোনো স্কিন ইনফেকশন থাকে, পেশেন্টের সিগনিফিক্যান্ট থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে লেস দেন 20,000,
আর ক্রিটিক্যালি ইল পেশেন্ট, এই কয়েকটা কেসে আমরা অ্যাভয়েড করব। তারপর আসে কমপ্লিকেশনস। লাম্বার পাংচার নিডলের ইউজের কমপ্লিকেশনস হচ্ছে হেডেক, লোকাল পেইন, ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ওয়ান্স হচ্ছে ব্রেন স্টেম হার্নিয়েশন, এছাড়া হেমোরেজ, ইন্ট্রোডাকশন অফ ইনফেকশন মানে মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলোও হতে পারে, এবং ইনজুরি টু ভার্টিব্রাল ডিস্ক। বাট যদি আমার কাছে 2 বা 3টা চাই, আমি কমনগুলো আগে বলবো, হেডেক, লোকাল পেইন, ব্রেন স্টেম হার্নিয়েশন, এগুলো। এটা গেল হচ্ছে আমার লাম্বার পাংচার নিডল। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড কমন, এবং এ দুটোর মধ্যে মানে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। সাধারণত এখন যে লাম্বার পাংচার নিডলগুলো ইউজ হয় সেগুলো আইডেন্টিফাই করা খুব ইজি, একটু লম্বা ক্যানোলার মতো দেখতে প্যাকেটের মধ্যে থাকে, ওটারই ছবি থাকার কথা। কিন্তু যদি বাই এনি চান্স আগের আমলি মেটালের টার দেয়, ওটার সাথে যে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল, যেটা আমাদের নেক্সট ইনস্ট্রুমেন্ট, সেটা ডিফারেন্সিয়েট করার মেইন উপায় হচ্ছে বোন ম্যারো অ্যাসপিরেশন নিডলে অ্যাসাইড ফ্রম দ্য ট্রকার অ্যান্ড ক্যানোলা এক্সট্রা একটা গার্ড থাকে, যেটা আমার লাম্বার পাংচার নিডলে থাকে না। ওই গার্ডটা দেখে আমি মেইনলি ডিফারেন্সিয়েট করব। তো এই বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল, যেটার আরেকটা নাম হচ্ছে সালাহ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল, এটার পার্টস কি কি তাহলে? ট্রকার, ক্যানোলা অ্যান্ড অ্যাডজাস্টেবল গার্ড। এখানেও এগেন স্পেলিংটা খেয়াল করতে হবে। তারপরে এটারও সাইটস জানতে হবে। লেস দেন 2 years এজ যদি হয় চাইল্ডের, তাহলে মিডিয়াল অ্যাসপেক্ট অফ আপার এন্ড অফ টিবিয়া থেকে নেওয়া হয়। আর যদি মোর দেন 2 years হয়, সেই ক্ষেত্রে কয়েকটা অপশন আছে, পোস্টেরিয়র আইলিয়াক ক্রেস্ট, স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রা, এবং রেয়ারলি মেনোব্রিয়াম স্টার্নি থেকে নেওয়া হয়। এগুলো সাইটস। তারপরে আবার সেম আমার ইন্ডিকেশনস অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশনস অ্যান্ড কমপ্লিকেশনস, এগুলো জানতে হবে। ইন্ডিকেশনস এর মধ্যে এখানেও কয়েকটা ভাগ আছে, ডায়াগনস্টিক অ্যান্ড থেরাপিউটিক। তো ডায়াগনস্টিকের মধ্যে এটা আসলে খুব ইজি, আমরা যে যে কারণে বোন ম্যারো অ্যাসপিরেশন করি ডায়াগনোসিসে হেল্প হয় সবগুলো, যেমন হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার্সগুলো, লিউকেমিয়া, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পুরপুরা, নন হজকিন্স লিম্ফোমা, তারপরে প্লাজমা সেল ডিসঅর্ডার্স, মাল্টিপল মায়োলোমা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এগুলো সবগুলোতে ইউজ হয়। তারপরে আসে হচ্ছে কিছু ইনফেকশাস ডিজিজেসে আইডেন্টিফাই করতে হেল্প করে, যেমন টিউবারকুলোসিস, কালা আজার। তারপর আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনেও বোন ম্যারো অ্যাসপিরেশন করতে পারি কজ আইডেন্টিফাই করতে। আর ডায়াগনস্টিকের মধ্যে লাস্ট আসে হচ্ছে কিছু স্টোরেজ ডিজিজ লাইক গাউসার ডিজিজ, নাইমেন পিক ডিজিজ, এগুলোতে ইউজ হয়। আর থেরাপিউটিক একটাই আছে, বোন ম্যারোর অ্যাসপিরেশন নিডলের একটা মাত্র থেরাপিউটিক ইউজ হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এবং এই একটা মাত্র যে পয়েন্টগুলো, এগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই জিনিসগুলো অস্পির কোয়েশ্চেনে দিতে টিচাররা অনেক পছন্দ করে, কারণ একটা লাইন লিখলে একদম সলিড মার্কস, তাই তো? আচ্ছা, তারপরে আসা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনস। Contraindications of bone marrow aspiration needle is local skin infection similar to the previous one. এছাড়া যদি known case of hemophilia, thrombocytopenia মানে ব্লিডিং ডিসঅর্ডার্স থাকলে, এছাড়া কিছু বোন ম্যারো ডিসঅর্ডার্স অ্যাভয়েড করা হয়, যেমন অস্টিওমায়ালাইটিস বা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, আর পেশেন্ট অন অ্যান্টিকোয়াগুলেন্টস। একটু মনে রাখার সহজ উপায়, মানে একটা তো লোকাল স্কিন ইনফেকশন, আর এছাড়া ব্লিডিংয়ের মানে ব্লিডিং প্রবলেম হইতে পারে এগুলো, হিমোফিলিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, আর হচ্ছে অন অ্যান্টিকোয়াগুলেন্টস, এই পয়েন্টগুলো। কমপ্লিকেশনস কি হতে পারে বোন ম্যারো অ্যাসপিরেশনে? পেশেন্টের ভেসোভেগাল শক হতে পারে, তারপরে লোকাল সাকশন পেইন, ভেরি কমন কমপ্লিকেশন। এখানেও আগের মতো ইন্ট্রোডাকশন ইনফেকশন হয়ে অস্টিওমাইলাইটিস হতে পারে, যেখানে যে ইনফেকশন ওই অনুযায়ী নাম আমরা জানি। এছাড়া হেমোরেজ হতে পারে, এবং যে কারণে রেয়ারলি মেনোব্রিয়াম স্টার্নিতে করা হয়, যে মেনোব্রিয়াম স্টার্নিতে করলে একটা এক্সট্রা ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে যে ইনজুরি টু ডিপ স্ট্রাকচার্স উইচ আর দ্য গ্রেট ভেসেলস, এর জন্য সাধারণত ওখানে অ্যাভয়েড করা হয়। এটা গেল আমার বোন ম্যারো অ্যাসপিরেশন। এটা তারপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে আম্বু। আম্বুর ফুল ফর্মটা মাস্ট জানতে হবে, কারণ শুধু আম্বু লিখলে হবে না, যখন আইডেন্টিফাই করতে দিবে আমার লিখতে হবে আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। আচ্ছা, আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে তোমার কাছে যদি জাস্ট চায় যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, জাস্ট নেম ইট, তখন তোমার আইডেন্টিফাই পয়েন্টস দেওয়া নট নেসেসারি, কারণ লাইক আই সেড টু দ্য পয়েন্ট আনসার। তোমাকে যদি বলে যে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট উইথ আইডেন্টিফাইং পয়েন্টস, তখন মেনশন করা লাগবে। আর পার্টসের নাম যদি আলাদা করে চায় তখন মেনশন করবো, না হলে যেচে দেওয়ার দরকার নেই, ওটার জন্য এক্সট্রা কোনো মার্কস পাওয়া যাবে না। যদি আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট বলে, জাস্ট ফুল নেমটা কারেক্ট স্পেলিংয়ে লিখে দিবা, সেটার জন্য ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া যাবে। তো আম্বু যদি আমার একটা ছবি থাকে, আম্বু আমার লিখতে হবে AMBU ব্র্যাকেটে
আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট, এটা হচ্ছে এটার ফুল ফর্মটা, ঠিক আছে। এটার পার্টস কি কি আছে? এটার পার্টস আছে হচ্ছে মাউথপিস অথবা মাস্ক, যেটা আম্বু ব্যাগ প্রপার, অক্সিজেন ইনলেট বা অক্সিজেন ওই কানেক্টর, আর একটা আছে হচ্ছে অক্সিজেন রিজার্ভার, একটা ব্যাগের মতো থাকে ছোট, আর একটা পপ আপ ভালভ। এটার ইউজ কি কি? এটা রিসাসিটেশনের কাজে ইউজ হয় নিওনেটসের, যেটার ইন্ডিকেশনের আন্ডারে পড়ে হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাপনিয়া ডিউ টু ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ অর সেপসিস। আর যদি এগুলো হচ্ছে নিওনেটাল রিসাসিটেশনে লাগে, আর নিওনেটাল ছাড়া যে কোনো কেসে যদি রেসপিরেটরি ফেলিয়ার হয় সেক্ষেত্রে ওটা লাগতে পারে। রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে গিলেনবারি সিনড্রোম, নিউমোনিয়া, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, এমনকি হেড ইঞ্জুরি বা পয়জনিংও হতে পারে। কন্ট্রাইন্ডিকেশনস, ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশনস দুটো, সো অবশ্যই দুটোই খুব ভালোভাবে ঝাড়ামুখস্থ থাকতে হবে। একটা হচ্ছে ডায়াফ্রামেটিক হার্নিয়া, আর একটা হচ্ছে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা, এক্সেপ্ট হাই ভ্যারাইটি। সেটা না জানলেও জাস্ট হেডলাইনটুকু জানলেও হবে। এটা গেল হচ্ছে আম্বু। এছাড়া এই তিনটাই মেনলি খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরও কিছু জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে এটা মেডিসিন থেকেও আসতে পারে, আবার পেডি থেকেও আসতে পারে। সেটা হচ্ছে নেজোগ্যাস্ট্রিক টিউব বা রাইলস টিউব, যেটা নেজোগ্যাস্ট্রিক টিউব লেখাটাই সেফার। তো এটার পার্টস হচ্ছে ইনলেট, আউটলেট, আর একটা রাবার কানেক্টর। এটাতে আমার মেনলি যেটা জানতে হবে হচ্ছে ইন্ডিকেশনগুলোর মধ্যে কি পড়ে? ডিফ্লেট স্টমাক ইন অ্যাকিউট অ্যাবডোমেন, feed the preterm, very low birth weight, sick or neurologically unstable babies. স্টমাক ডিফ্লেশনের জন্য লাগতে পারে, আমার আর্টিফিশিয়াল এন্টেরাল ফিডিং এর জন্য লাগতে পারে। আর আরেকটা হচ্ছে একটা ডায়াগনস্টিক ইউজও আছে, সেটা হচ্ছে যে টু চেক দ্য প্যাটেন্সি অর অবস্ট্রাকশন অফ ইসোফেগাস ইফ দেয়ার ইজ সাসপিশন অফ ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া। এবং প্রিটার্ম বা লো বার্থ ওয়েট বেবিজের ক্ষেত্রে ফিড টলারেন্স টেস্ট করতেও এটা ইউজ করা হয়। অ্যানাদার ডায়াগনস্টিক ইউজেস টু টেস্ট ফর অ্যাসিড ফাস্ট ভ্যাসিলাই ভায়া গ্যাস্ট্রিক ল্যাভেজ ফর দ্য ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস। আর যদি পেশেন্টের এনইসি হয়েছে কিনা এটা ডায়াগনোস করার জন্য, এনইসি মানে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, এটা ডায়াগনোস করার জন্য গ্যাস্ট্রিক কন্টেন্টে ব্লাড আছে কিনা এটা চেক করার জন্য দেখা হয়। এগুলো আমি পেডিয়াট্রিক ইউজগুলো বললাম, কারণ জেনারেল ইউজগুলো মেডিসিনের জন্য তোমরা আলাদা করে পড়বাই। তো এটা গেল ইন্ডিকেশনস। কন্ট্রাইন্ডিকেশনস কি আছে? পেশেন্টের যদি আমরা নেজাল অবস্ট্রাকশন থাকে বা কোয়ানাল অ্যাট্রেসিয়া থাকে, এবং আমরা ইউজুয়ালি দেখা যায় পয়জনিংয়ের মধ্যে কেরোসিন পয়জনিংটাতে এনজি টিউবটা একটু অ্যাভয়েড করা হয় রাপচারের রিস্কের জন্য। কমপ্লিকেশনস কি হতে পারে? কমপ্লিকেশনস মানে লোকাল কমপ্লিকেশনসের মধ্যে ভায়োলেন্ট কাফ হতে পারে, একটু কমপ্লিকেটেড যেটা অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যেতে পারে, দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে টিউব ব্লকেজ হতে পারে, গ্যাস্ট্রিক ইরোশন হতে পারে, এবং একটু লং টাইম রাখা হলে ইনফেকশনও হতে পারে। এটা গেল এনজি টিউব। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেটা পেডিতে লাগে, এবং পেডিতে সাধারণত প্রসিডিওর স্টেশন দেওয়া হয় না, কিন্তু আমাদেরকে 3rd ইয়ারে 5th ইয়ারে পড়ানো হতো যদি ইনকেস দেওয়া হয়। তো মুয়াক টেপ, যেটা মানে মুয়াক টেপের ফুল ফর্ম কি? মিড আপার আর্ম সার্কামফারেন্স টেপ, MUAC। তো মুয়াক টেপ, যেটার আরেকটা নাম হচ্ছে শাকিরস টেপ, এটা একটা ইনস্ট্রুমেন্টও থাকতে পারে। এবং যদি কোথাও ওরা প্ল্যান করে, এটা হলে আগে থেকে বলে দেওয়া হবে যদি প্রসিডিওর স্টেশন থাকার পসিবিলিটি থাকে। সো আমাদের জানা থাকতে হবে আসলে ওটা দিয়ে কীভাবে মেজার করে, কারণ অনেক সময় ভাইভাতেও এটা ধরে যে এটা দিয়ে কীভাবে মেজার করবা। তো এটার আইডেন্টিফাইং বলতে তোমরা আমি আশা করি দেখেছো, এটাতে কয়েকটা মার্কিং থাকে, একটা গ্রিন জোন থাকে, একটা ইয়েলো জোন থাকে, একটা রেড জায়গা থাকে। মানে 115 to 125টা ইয়েলো, 115-এর নিচে হচ্ছে রেড, কারণ এটা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়াতে পড়ে, আর 125-এর উপরে ইজ গ্রিন বিকজ দ্যাটস নর্মাল নিউট্রিশন। এবং এটা আমরা কোথায় ইউজ করি? ইট ইজ ইউজড in children between 6 months to 5 years of age for mass screening of nutritional status. It's not confirmatory diagnosis ওরকম না, কিন্তু 6 months to 5 years এটা স্ক্রিনিং হিসাবে আমরা ইউজ করতে পারি। আর 6 months-এর নিচে আমরা ইউজ করি না, কারণ হচ্ছে
6 মান্থসের নিচে এক্সিলাতে অনেক বেশি ব্রাউন ফ্যাট থাকে, সো ইটস নন কনক্লুসিভ। আর 5 ইয়ার্সের উপরে আমরা ইউজ করি না, বিকজ মোয়াক ইজ ইউজড অনলি ফর প্রাইমারি ম্যালনিউট্রিশন, অ্যান্ড আফটার 5 ইয়ার্স ইউজুয়ালি ম্যালনিউট্রিশন ইজ কজড বাই আদার সেকেন্ডারি কজেস, আদার সেকেন্ডারি ডিজিজেস। সো আমি 6 মান্থস টু 5 ইয়ার্সে মোয়াক টেপটা দিয়ে মেজার করবো। মোয়াক টেপ মেজারমেন্টের প্রসিডিওরটা একটু দেখে নিও, যে ইটস ওই অ্যাক্রোমিয়ান প্রসেস আর আলনার ওলিক্রানন, এই দুইটার এক্স্যাক্ট মিড পয়েন্টে ইউজুয়ালি মেজার করা হয়, এবং টেপটার ভিতরে একটা হোল থাকে যেটা দিয়ে আমরা টেপের আদার এন্ডটা টান দিই, তখন আমরা উইন্ডোটা দিয়ে দেখতে পারি। এটা গেল মোয়াক টেপ, আমার একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। এছাড়া আমার আরও কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ট্রান্সফিউশন সেট, ইনফিউশন সেট, এগুলো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে। এটা আসলে পেডি এবং মেডিসিন ওভারল্যাপিং আছে, ওখানে যেভাবে পড়ছে ওভাবে পড়ে নিলেই হবে, যে পার্টসের নাম, ইউজ, কমপ্লিকেশনস এরকম। আর মাইক্রোবুরেটটা হচ্ছে পেডিতে এক্সট্রা থাকে। মাইক্রোবুরেট এটা হচ্ছে একটা টেস্ট টিউবের মতো অনেকটা, বাট অনেকগুলো মার্কিংস থাকে, যে ইটস অ্যান অ্যাডিশন টু দ্য ইনফিউশন সেট। ওটার বেসিক্যালি আইডেন্টিফাই করতে দিবে, আর ইউজ চাইতে পারে। ইউজ চাইলে একটাই ইউজ, ইটস ইউজ ফর ইনফিউশন পারপাসেস ইন পেডিয়াট্রিক্স। যদি মাল্টিপল ইউজেস চাই ভাগ করে দিতে পারো। ইটস ইউজড ফর ইনফিউশন অফ ফ্লুইড, ইট ক্যান বি ইউজড ফর ইনফিউশন অফ মেডিকেশনস, it allows for fine tuning of the rate of fluid intake. So এরকম করে ভাগ করে একটু get a little creative with it যদি multiple uses চায়, but basically use একটা fluid infusion, medication infusion, আর হচ্ছে allows for close monitoring of the rate, যেটা আমাদের চিলড্রেনের দরকার। এটা গেল হচ্ছে মাইক্রোবুরেট। আর ইনস্ট্রুমেন্টস ছাড়া কয়েকটা জিনিস থাকতে পারে, হচ্ছে কিছু ফ্লুইড থাকতে পারে, যেমন মানে কমনলি ওআরএস দেওয়া হয়, ওরাল রিহাইড্রেশন সল্ট, যেটা সলিউশন লিখবা না কিন্তু, কারণ তোমাদেরকে প্যাকেটটার ছবি দিবে উইচ ইজ দ্য সল্ট নট দ্য সলিউশন, তো তখন লিখবা নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। আর ওটার কম্পোজিশনটা জানতে হয়। কম্পোজিশন আমরা কমনলি যেটা দেখি বলে দিচ্ছি, WH যে কম্পোজিশনটা, WH এর কম্পোজিশন অনুযায়ী হচ্ছে সোডিয়াম ক্লোরাইড 2.6 গ্রাম পার লিটার, পটাশিয়াম ক্লোরাইড 1.5 গ্রাম পার লিটার, ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইহাইড্রেট 2.9 গ্রাম পার লিটার, আর এনহাইড্রাস গ্লুকোজ হচ্ছে 13.5 গ্রাম পার লিটার। এটা হচ্ছে WHO এর কম্পোজিশন অফ ওআরএস, ঠিক আছে। আর এটার ইন্ডিকেশন তোমরা পারবাই, ভমিটিং, ডায়রিয়া না, স্পেসিফিক্যালি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, তারপরে কারেকশন অফ ডিহাইড্রেশন ডিউ টু এনি আদার কজ, এগুলোতে ওআরএসটা ইউজ হয়। এখানে এক্সট্রা এটাই জানার যে ওরাল রিহাইড্রেশন সল্ট হবে, নট সলিউশন। আচ্ছা, আমার ইনস্ট্রুমেন্টের মধ্যে এর বাইরে আর কিছু বলার নাই আসলে। আর ইনস্ট্রুমেন্টটাই আমি একটু ইলাবোরেটলি পড়ালাম, কারণ এটা অন্য কোনো টপিকের আন্ডারে পড়ে না, অন্য ডিজিজগুলো কম বেশি অন্য টপিকে কভার হয়ে আসছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে এক্সরে। একটা এক্সরে থেকে আমার আসলে কি কি লাগবে? এক্সরে থেকে আমার যেটা লাগবে, ওই এক্সরেটার আইডেন্টিফাইং পয়েন্টস, আমি কিভাবে এটা ডায়াগনোসিস করলাম, দ্য ডায়াগনোসিস ইটসেলফ, যে মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ দিস, এটা জানতে হবে। এছাড়া তারপরে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন আসতে পারে, যে হোয়াট আদার ইনভেস্টিগেশনস উইল ইউ ডু ইন দিস পেশেন্ট, এক্সপেক্টেড ফাইন্ডিংস অফ দোজ ইনভেস্টিগেশনস, ট্রিটমেন্ট প্ল্যান অর স্পেসিফিক ট্রিটমেন্টও চাইতে পারে, অ্যান্ড পসিবল কমপ্লিকেশনস অফ দিস ডায়াগনোসিস। তো এটার আন্ডারে আমার কি কি পড়ে, এক্সরেতে কি কি আসতে পারে। ওয়ান অফ দ্য কমনেস্ট এক্সরেজ অফ পেডিয়াট্রিক্স ইজ থ্যালাসেমিয়া। এটা এত বেশি কমন যে একটা সময় বলা হতো যে যদি কোনো স্কাল এক্সরে দেখো ধরে নিবা ইটস থ্যালাসেমিয়া, বাট এখন আর সেটা বলা হয় না, কারণ রিসেন্ট ইয়ার্সে দেখা গেছে যে মাল্টিপল মায়োলোমার স্কাল এক্সরে আসে, ওটা ডিফারেন্সিয়েট করা খুব ইজি, তোমরা পারবা। অনেকে তো আবার বলে যে 9 নম্বর স্টেশনে স্কাল এক্সরে দেখলে থ্যালাসেমিয়া, আর শুরুর দিকে দেখলে হচ্ছে ধরে নিবা দ্যাট ইটস মাল্টিপল মায়োলোমা, বাট এরকম না করাই ভালো, জিনিসটা কীরকম দেখতে সেটা শিখে যাও। থ্যালাসেমিয়াতে আমরা কি পাবো, এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ, সেটাতে দেখা যাবে হচ্ছে ওয়াইডেনিং অফ ডিপ্লয়েড স্পেস, থিনিং অফ আউটার টেবল, অ্যান্ড থিকেনিং অ্যান্ড কোর্সেনিং অফ দ্য ট্রাবিকুলি, causing the typical hair on end appearance. So ওই যে স্কাল এক্সরেটার এখানে এরকম 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 খাঁচকাটা দেখা যায়, এটাই হচ্ছে মেইনলি আইডেন্টিফাইং পয়েন্টস। আর মাল্টিপল মায়োলোমা যদি হতো পুরা মানে স্কালের এক্সরেটাতে দেখা যেত যে স্কালটা হোয়াইট, এর মধ্যে
ছোপ ছোপ কালো কালো লিজন আছে, যেটাকে মাল্টিপল লাইটিক লিজনস বলা হয়, মাল্টিপল পাঞ্চড আউট লিজনস, তাই তো? কিন্তু থ্যালাসিমিয়াতে ওটা দেখবো না, থ্যালাসিমিয়াতে আমার জাস্ট বর্ডারটা দেখতে হবে, যেখানে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্সটা পাওয়া যাবে। তো আইডেন্টিফাইং পয়েন্টস লিখলা থ্যালাসিমিয়ার এক্সট্রাতে। What is your radiological diagnosis? My radiological diagnosis is hereditary hemolytic anemia, most probably thalassemia. এভাবে লিখে দিলেও হবে। এখানে একটা জিনিস বলি, টাইম বাঁচানোর ব্যাপার, এখানে ফুল সেন্টেন্স লেখা ইজ নট এসেন্সিয়াল। ইফ দেয়ার কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, ইউ ক্যান আনসার জাস্ট হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া। রিটেনে যেটা আমি বললাম যে ফুল সেন্টেন্স লিখতে হবে, এখানে উল্টো, টাইম কম যদি মনে হয় ফুল সেন্টেন্স লেখার চেষ্টা করার দরকার নেই। অনেকে নীল কালি, হলুদ কালি, অনেক কিছু দিয়ে অনেক আর্ট করে। আমার কথা হচ্ছে হ্যান্ডরাইটিং যদি ফাস্ট হয় ইউ ক্যান ট্রাই, বাট ইয়োর গোল ইজ টু কমপ্লিট ইট, মানে শেষ করতে হবে। তুমি এই সুন্দর করে নীল কালি দিয়ে আন্ডারলাইন করতে গিয়ে একটা কোয়েশ্চেন মিস করলা, ইটস নট ওয়ার্থ ইট, ওটার জন্য তো এক্সট্রা কোনো মার্কস পাবো না। বাট পয়েন্ট আলাদা করে, মানে ওয়ানের এর আনসার, বি এর আনসার, এটা যেন খুব ক্লিয়ারলি ডিমার্কেটেড থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ডিজিজের ডায়াগনোসিসের পর এর পাশাপাশি আমরা ডিজিজটার ব্যাপারে যা যা পড়ছি ওগুলো সবই লাগবে, যে আর কি পেশেন্টটা কী নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো থ্যালাসেমিয়ার পেশেন্টে আমরা অ্যানিমিয়া এবং অ্যানিমিয়ার ফিচার্স, যেটা প্যালোর, উইকনেস, ফ্যাটিক, এগুলো পাবো। তারপরে জন্ডিস, মাইল্ড জন্ডিস, স্প্লেনোমেগালি পেতে পারি। মাঝে মাঝে আমি তার সাথে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি বা হিস্ট্রি অফ ট্রান্সফিউশনও পেতে পারি। এক্সামিনেশনে কী পাবো? এক্সামিনেশনে ওই যে অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি তো পাইলাম, এছাড়া দ্য থ্যালাসমিক ফেসিস, এবং থ্যালাসমিক ফেসিসে কী কী পড়ে সেটাও পড়ে নিবা, সেটাও একটা কোয়েশ্চেন আসতে পারে, যে দ্য প্রমিনেন্ট ম্যালার বোনস, তারপরে হচ্ছে ফ্রন্টাল অ্যান্ড প্যারাটাল বসিং, এগুলো। আর এছাড়া এক্সামিনেশন ফাইন্ডিংসে হেপাটোমেগালি পেতে পারে। তারপরে আসতে পারে যে আমি ইনভেস্টিগেশনে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেন আসতে পারে, যে এই পেশেন্টটাতে আমি ফার্দার কি ইনভেস্টিগেশনস করবো, অথবা কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য কনফার্মেটরি ইনভেস্টিগেশন ফর দিস। কনফার্মেটরি ইনভেস্টিগেশন চাইলে আমরা শুধু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস মেনশন করবো, অন্যগুলোর কথা বলারই দরকার নেই। আর যদি হোয়াট আদার ইনভেস্টিগেশনস বলে, তখন আমি বলবো কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম, রেটিকুলাসাইট কাউন্ট করতে পারি, সিরাম বিলিরুবিন, তারপরে সিরাম আয়রন প্রোফাইল, এগুলো হেল্পফুল। আর কনফার্মেটরি ইজ হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। এবং যদি ফাইন্ডিংস ওরা স্পেসিফিক্যালি না চায়, ফাইন্ডিংস লেখার কোনো দরকার নেই। যদি বলে যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস আই উইল ডু, শুধু ইনভেস্টিগেশনের নাম লিখবা। যদি বলে যে হোয়াট আর ইউর এক্সপেক্টেড ফাইন্ডিংস, তখন সাথে এক্সপেক্টেড ফাইন্ডিংস লিখবা, যে কমপ্লিট ব্লাড কাউন্টে আমি অ্যানিমিয়া এক্সপেক্ট করতেছি, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক ব্লাড পিকচার, সাথে টার্গেট সেলস থাকতে পারে, নিউক্লিয়েটেড আরবিসি থাকতে পারে, বেসোফিলিক স্টিপলিং থাকতে পারে। Only if they ask, to the point answer, okay? There is no point in wasting time, সময় নষ্ট করা যাবে না। তারপরে আসে হচ্ছে ট্রিটমেন্ট। এখানে আমি বলি যে এগেন আগের মতোই তোমাদের কাজ থাকবে কভার, মানে কোয়েশ্চেনটা কমপ্লিট করা। সো হেডলাইন দিয়ে আসবা, ডিটেলসে যাওয়ার দরকার নেই। ডিটেলস আমি হেমাটোলজি পড়ানোর সময় পড়িয়েছি, এখানে জাস্ট আমি হেডলাইন বলে যাচ্ছি, যে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন লাগবে, আয়রন কিলেটিং এজেন্ট লাগবে লাইক ডেসফেরিঅক্সামিন, কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট আছে লাইক আয়রন সাপ্লিমেন্টেশন, জিঙ্ক সাপ্লিমেন্টেশন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, সরি আয়রন সাপ্লিমেন্টেশন না, আয়রন রেস্ট্রিকশন, মাই ব্যাড, আয়রন রেস্ট্রিকশন, জিঙ্ক অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, এটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আর ফার্দার ম্যানেজমেন্টের মধ্যে স্প্লেনেক্টমি করা যায়। তারপরে ডেফিনেটিভ ট্রিটমেন্ট ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। সো তোমাদের কাছে যদি ডেফিনেটিভ ট্রিটমেন্ট শুধু চায়, তখন আমরা জাস্ট অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন দেবো, বাকি সাপোর্টিভ এগুলো কিছু লেখার দরকার। আর যদি ট্রিটমেন্ট প্ল্যান চায় বা ট্রিটমেন্ট অপশনস চায়, তখন এই সবগুলো জাস্ট হেডলাইন লিখে দেবো, ডিটেলসে যাওয়ার দরকার নেই। কমপ্লিকেশনস চাইতে পারে থ্যালাসেমিয়াতে অ্যানিমিক হার্ট ফেলিয়ার হতে পারে, মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশনের কারণে আয়রন ওভারলোড হয়, হাইপারস্প্লেনিজম, গ্রোথ রিটার্ডেশন, এরকম কিছু কমপ্লিকেশনস হতে পারে। আর আমরা আরও জানি যে বিভিন্ন অর্গান ডিপোজিশনের কারণে, অর্গানে আয়রন ডিপোজিশনের কারণেও কিছু কমপ্লিকেশনস হয়। এটা গেল হচ্ছে আমার থ্যালাসেমিয়া ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট এক্সরে হচ্ছে রিকেটস অ্যান্ড স্কারভি, দুইটা নিউট্রিশনাল ডিসঅর্ডার। ওগুলোর এক্সরেটা আমার জানতে হবে। প্রথমে আসা হচ্ছে রিকেটস। এগেন এখানেও তাই, আমার প্রথমেই হচ্ছে এক্সরেটা আমি দেখবো অ্যান্ড দি আইডেন্টিফাইং পয়েন্টস। তো এক্সরের আইডেন্টিফাইং পয়েন্টস কি কি আছে?
রিকেটসে সাধারণত রিস্টের এক্সরে দেওয়া হয়, রিস্টের বা অ্যাঙ্কেলের বা কোনো একটা জয়েন্টের এক্সরে দেওয়া হয়, যেখানে হচ্ছে এপিফাইসিস মেটাফাইসিস এগুলো ক্লিয়ারলি বোঝা যায়। তো এটার মধ্যে আসে হচ্ছে widening, cupping and fraying of metaphysis, wide gap between epiphysis and metaphysis, আর হচ্ছে density of shaft of long bone is reduced, মানে generalized osteopenia লিখলেও হবে। আমি এটা একটু ছোট করে কিটা দেখায় দিই। সরি, এই যে এখানে যে ওয়াইডেনিং, কাপিং অ্যান্ড ফ্রেইং অফ মেটাফাইসিসটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তারপরে ইনক্রিজড গ্যাপ বিটুইন এপিফাইসিস অ্যান্ড মেটাফাইসিস, অ্যান্ড আমি মানে জেনারেলাইজড অস্টিওপেনিয়াটা মানে বোন ডেন্সিটিটা দেখবো কমে গেছে। এই তিনটা আমার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাকে যদি আইডেন্টিফাই করতে বলা হয় আমি এই তিনটা পয়েন্ট মাস্ট মেনশন করবো রিকেটসে। তো আইডেন্টিফাই হয়ে গেল, আমি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস বলবো রিকেটস। রেডিওলজিক্যাল ডায়াগনোসিস রিকেটস হওয়ার পরে আর হচ্ছে তারপরে আগের মতো যে এটাতে ফার্দার আর কি ফাইন্ডিংস পাওয়া যায়। তো আর কি ফাইন্ডিংস পাওয়া যায় এই কোয়েশ্চেনের উত্তরে শর্ট স্টিচার পেতে পারি, সফট স্কাল বোনসের কারণে ক্রেনিওটেবিস পেতে পারি, যে চাপ দিলে ভিতরে ঢুকে যায় স্কালটা, ক্রেনিওটেবিস। তারপরে র্যাকাইটিক রোজারি বলে যে কন্ট্রাল এন্ডস অফ রিবসগুলো সোলেন হয়ে যায়। তারপরে চেস্টে অন্য ডিফর্মিটিস থাকতে পারে, লাইক পিজিয়ন চেস্ট ডিফর্মিটি, এক্সট্রিমিটিসে ভ্যালগাস অ্যান্ড ভ্যারাস ডিফর্মিটি, যেগুলোকে আরও বলা হয় নক নিজ, বো লেগস, যেগুলো সহজ, যেগুলো মনে রাখার চেষ্টা করবো এবং শর্টে লিখে শেষ করা যাবে। যেমন শর্ট স্ট্রেচার, ক্রেনিওটেবিস, বোয়িং অফ লেগস, নক নিজ, তারপরে হচ্ছে পিজিয়ন চেস্ট, হ্যারিসন সালকাস, হেডলাইন বলতে সহজ, এরকম কয়েকটা ফাইন্ডিংস মনে রাখবো। তারপরে আসে হচ্ছে কজ দিতে পারে, যে হোয়াট কজেস দিস, কজগুলো একটু পড়ে নিও। আর হচ্ছে আদার ইনভেস্টিগেশনস, তুমি এক্সট্রা ফাইন্ডিংস তো পাইলা, আদার ইনভেস্টিগেশনস অ্যান্ড এক্সপেক্টেড ফাইন্ডিংস সহ শিখবা, বাট এক্সপেক্টেড ফাইন্ডিংস না চাইলে লিখবা না। তো আমি আর কি কি ইনভেস্টিগেশন করবো, ইম্পর্টেন্ট হচ্ছে সিরাম ক্যালসিয়াম নর্মাল থাকতে পারে, লো হতে পারে। সিরাম ইনঅর্গানিক ফসফেট সেটা ইউজুয়ালি লো থাকে। সিরাম অ্যালকালাইন ফসফেটেস ইউজুয়ালি হাই। তারপরে সিরাম প্যারাথরমোন ইউজুয়ালি হাই। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সিরাম ক্যালসিয়াম, সিরাম ইনঅর্গানিক ফসফেট, অ্যালকালাইন ফসফেটিস আর সিরাম প্যারাথাইরয়েড। আর সিরাম ভিটামিন ডি অ্যাসেটাও করা যায়, একটু মোর স্পেসিফিক ইনভেস্টিগেশন যেটা। আর একটা জিনিস, এটা আমি টপিকটা পড়ানোর সময় বলেছিলাম, কিন্তু যে র্যাকাইটিক ইন্ডেক্সটা আমাদেরকে হেল্প করে, যে সেটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম ইন্টু সিরাম ইনঅর্গানিক ফসফেট, যেটা 30 এর নিচে রিকেটস আনলাইকলি, মোর দেন 40 রিকেটস লাইকলি, আর 30 to 40 ইনডিটারমিনেট। কিন্তু আমার এত কিছু দরকার নেই, আমার মেইন যেটা লাগবে সেটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম, সিরাম ইনঅর্গানিক ফসফেট, সিরাম অ্যালকালাইন ফসফেটিস, আর সিরাম প্যারাথাইরয়েড লেভেল, আর ওই ভিটামিন ডি লেভেলস ইন সিরাম, যেটা হচ্ছে 25 হাইড্রক্সি কোলিকোলসিফেরল আর 125 হাইড্রক্সি কোলিকোলসিফেরল লেভেলস। ইনভেস্টিগেশনের নাম আর এক্সপেক্টেড ফাইন্ডিংস দেখবো। ভিটামিন ডি লেভেলস নর্মালও থাকতে পারে, বাট এক্সট্রিম ডেফিসিয়েন্সিতে আমরা অবশ্যই লো পাবো। তারপরে আসা হচ্ছে ট্রিটমেন্টটা খুবই ইজি, সাপ্লিমেন্টেশন। কীভাবে করা যায় ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন? দুইভাবে করা যায়, স্টস থেরাপি অথবা গ্রাজুয়াল থেরাপি। স্টস থেরাপিতে হচ্ছে 3 লাখ to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ওরালি ওর IM in 2 to 4 ডোজেস ওভার 1 ডে, মানে 3 লাখ to 6 লাখ ইন 1 ডে, এটা হচ্ছে স্টস থেরাপি। আর আরেকটা হচ্ছে গ্র্যাজুয়াল থেরাপি, সেটা হচ্ছে 2000 to 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি ফর 4 to 6 উইকস। আর কারেকশন হয়ে যাওয়ার পরে আমি নর্মাল মেনটেনেন্স ডোজটা ডেইলি পাবে। তো সেটা হচ্ছে ডেইলি 400 to 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে, এটা মেনটেনেন্সে পাবে। আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনের পাশাপাশি আমি আরেকটা জিনিস করবো, হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিব, এবং রেয়ারলি কিছু ক্ষেত্রে মানে ভিটামিন ডি লাইক 125 অ্যাক্টিভেটেড ভিটামিন ডি, যেটা 125 ডাইহাইড্রক্সিকোলিকোলসিফেরল, এটাও স্পেসিফিক্যালি দেওয়া হয়। বাট আমার মেইনলি হচ্ছে ওই যে স্ট্রস থেরাপি, গ্র্যাজুয়াল থেরাপি, এটা মনে রাখতে হবে। আর
এছাড়া প্রিভেনশন চাইতে পারে যে হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস কন্ডিশন, ওটা খুবই ইজি। ভিটামিন ডি রিচ ফুড খাবে, সানলাইট এক্সপোজার থাকতে হবে, ক্যালসিয়াম রিচ ফুড খাবে। কয়েকটা জিনিস মেনশন করে দেবা কিসে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি রিচ ফুড কী আছে, যেমন এগ ইয়োক, লিভার, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, বাটার, এগুলো। এটা গেল রিকেটস। আমার তারপরে আসে স্কারভি। স্কারভি ইজ মাচ লেস কমন দেন রিকেটস। কোয়েশ্চেন হিসাবে রিকেটসটা মাচ মোর প্রেফার্ড, স্কারভি এত বেশি দেয়া হয় না। তাও জানা থাকতে হবে, কারণ তোমার সময় দিয়ে দিল, ইটস ইজি, খুব বেশি ডিফিকাল্ট না, সো কেন পারবা না। এগেন স্কারভিতে হচ্ছে আমার প্রথমে আইডেন্টিফাই করতে হবে। স্কারভিটার আবিদ স্যারের 4th এডিশন বইয়ের পেজ 80-তে যে ছবিটা আছে সেটা দিয়ে খুব ক্লিয়ারলি এটা বোঝা যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই ছবিটাতে এখানে লং বোনের এন্ডে একটা ফ্র্যাঙ্কলস লাইন অফ ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। তারপরে এপিফাইসিসটা রিঙ্গিং হয়ে যায়, মানে রিঙ্গিং অফ এপিফাইসিস রাউন্ড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। ফ্র্যাকচার জোন নট দ্যাট ইম্পর্টেন্ট। কর্নার সাইন বা স্পার সাইন, যেটা ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে সাবপেরিস্টাল হেমোরেজও থাকতে পারে। পেন্সিল থিন কর্টেক্স, এটা আইডেন্টিফাই করতে হেল্প করে। আমরা দেখতে পারতেছি কর্টেক্সটা ইউজুয়ালের থেকে অনেক বেশি ওয়াইড থাকে, এখানে একদম ন্যারো হয়ে গিয়েছে। আর হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অফ শাফট। সো আমার কাছে যদি আইডেন্টিফাইং পয়েন্টস চাই, আমি কি কি মেনশন করব? অবশ্যই বলতে হবে যে আমি বলবো যে ফ্র্যাঙ্কলস লাইন অফ ক্যালসিফিকেশন ইজ প্রেজেন্ট, কর্নার সাইন অর স্পার সাইন ক্যান বি সিন, pencil thin cortex অথবা cortex is pencil thin and shaft shows ground glass appearance. এই পয়েন্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমরা অবশ্যই মেনশন করব। এটা গেল হচ্ছে আইডেন্টিফাইং পয়েন্টস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আসে হচ্ছে এখানে আবার জিজ্ঞেস করবে যে হাউ উইল দিস প্রেজেন্ট, হাউ উইল দিস কেস প্রেজেন্ট টু ইউ। এখানে হচ্ছে ইরিটেবিলিটি থাকবে, ক্রাইং অন হ্যান্ডলিং দ্য বেবি, বাচ্চাটাকে ধরলে কাঁদবে, বাচ্চার ফ্রগ পজিশন বলা হয়, যে পেশেন্টটা একটা পাটাকে ফোল্ড করে একটা ফ্রগ লাইক পজিশনে থাকে পেইনের কারণে, এবং পেশেন্টটার হচ্ছে গাম ব্লিডিং থাকবে, ব্লুইশ পার্পল সোয়েলিং থাকবে গামে। তারপরে বিভিন্ন জায়গায় হেমোরেজ হবে, স্কিনে একাইমোসিস পাবো আমরা, পেটিচিয়াল হেমোরেজ পাবো, সিস্টেমিক ব্লিডিংও হতে পারে, আর উন্ড হিলিংটা ডিলে হবে, এরকম ফিচার্স পাবো। তারপরে ইনভেস্টিগেশনস কী করতে হবে? একটা তো বললামই যে এক্সরে অফ লিমস ইনক্লুডিং জয়েন্টস, এটা আমার ইনভেস্টিগেশন। আদার ইনভেস্টিগেশনস চাইলে আমার জাস্ট টু এক্সক্লুড দ্য ডিফারেন্সিয়ালস আমি কমপ্লিট ব্লাড কাউন্ট, এলডিএইচ, পেরিফেরাল ব্লাড ফিল্ম এগুলো করবো। কারণ ডিফারেন্সিয়ালসগুলো কি, এরকম জেনারেলাইজড ব্লিডিং আমি লিউকেমিয়া, তারপরে অস্টিওমাইলাইটিস, এগুলো আমার এক্সক্লুড করতে হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট খুবই সিম্পল, ভিটামিন সি 200 মিলিগ্রাম ডেইলি ফর ফিউ উইকস। এমনকি যদি 3 to 4 ounces অফ টমেটো বা অরেঞ্জ জুস দেওয়া হয়, সেটা তো বাচ্চার ইম্প্রুভমেন্ট হয়ে যায়। রেসপন্স খুব র্যাপিডলি দেখা যায়, রেডিওলজিক্যাল ইম্প্রুভমেন্টও 1 উইকের মধ্যে চলে আসে। আর ঠিক হয়ে যাওয়ার পরে 35 to 45 মিলিগ্রাম ভিটামিন সি ডেইলি, এটা মেনটেনেন্সে রাখতে হবে। প্রিভেনশন এগেন আগেরটার মতোই বলতে হবে যে ভিটামিন সি রিচ ডায়েট খাবে, লাইক লেমনস, অরেঞ্জেস, সাইট্রাস ফ্রুটস এগুলো। আর যদি ফর্মুলা ফেড বেবিজ হয়, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন লাগবে। আর যদি ব্রেস্টফিড চিলড্রেন হয়, মায়ের ভিটামিন সি সাপ্লিমেন্টেশন লাগবে। আচ্ছা, তাহলে আমার এক্সরে থেকে এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়া, রিকেটস আর স্কারভি। আর আরেকটা এক্সরে এখানে ইম্পর্টেন্ট, সেটা আমরা আসলে সেটা মেডিসিনেও পড়া হয়, টেট্রালজি অফ ফ্যালট, কিন্তু ওটা যেহেতু স্পেসিফিক্যালি পেডির কেস আমি একটু বলে দিচ্ছি। টেট্রালজি অফ ফ্যালটের এক্সরে চেনা খুব সহজ, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি না, একটা ছবি সার্চ দিয়ে দেখে নিবা। হার্টটা এক্স্যাক্টলি বুট শেপের থাকে, তো আমার আইডেন্টিফাইং পয়েন্ট ফার্স্টটাই আসবে টেট্রালজি অফ ফ্যালটে, বুট শেপড হার্ট। বুট শেপড হার্ট আর প্রমিনেন্ট রাইট ভেন্ট্রিকল, অলিগ্যামিক লাং ফিলস, এই পয়েন্টগুলো থাকতেই হবে। বুট শেপড হার্ট আর অলিগ্যামিক লাং ফিলস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস। এছাড়া আমি প্রমিনেন্ট রাইট ভেন্ট্রিকল বলবো, যে কনকেভিটি এট দ্য রিজিয়ন অফ পালমোনারি কোনাস এগুলো, আর লেফট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলটা অ্যাকিউট, এটা এক্সট্রা পয়েন্ট, বাট ওই প্রথম দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ টেট্রালজি অফ ফ্যালট। আর ওইটার ডিটেলস আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে পড়িয়েছিলাম, যে টফের মধ্যে কি কি পড়ে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট,
পালমোনারি স্টেনোসিস, ওভাররাইডিং অফ এওর্টা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তারপরে এটাতে ফিজিক্যাল কি ফিচার্স নিয়ে আসবে, পেশেন্টের গ্রোথ রিটারেশন হবে, সায়ানোসিস, ক্লাবিং থাকতে পারে। আমরা ফাইন্ডিংসের মধ্যে লেফট প্যারাস্টার্নাল হিভ পাবো, সিস্টোলিক থ্রিল অ্যাট পালমোনারি এরিয়া, এবং আমরা ইজেকশন সিস্টোলিক মারমার অ্যাট পালমোনারি এরিয়া, মানে পালমোনারি স্টেনোসিসের মারমারটা পাবো বেসিক্যালি। সো আমি আর ফার্দার ইনভেস্টিগেশনস কী করবো টফে? ইসিজি করতে হবে, ইকোকার্ডিওগ্রাম করতে হবে, আর কমপ্লিকেশনস ভেরি ইম্পর্টেন্ট। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, প্যারাডক্সিক্যাল এম্বোলাই হতে পারে, সেরেব্রাল অ্যাবসেস, পলিসাইথেমিয়া যেহেতু ক্রনিক হাইপক্সিয়া থাকতেছে, আর কিছু কোয়াগুলেশন অ্যাবনরমালিটিস থাকতে পারে। এটা গেল আমার এক্সরে। এর বাইরে এক্সরে আসলে পেডি স্পেসিফিক কিছু আসে না। অ্যাডাল্টের জন্য আমরা যে এক্সরেগুলো পড়ি সেগুলো পেডিয়াট্রিক্স থেকে আসতে পারে, যেমন নিউমোনিয়া বা টিউবারকুলোসিসের এক্সরে আসতে পারে, বাট ওগুলো তো মেডিসিন পড়াই হবে, ওগুলো আমি আলাদা করে আর বলতেছি না। তারপর আসা হচ্ছে পিকচার হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, এরকম ফিচার্স থাকতে পারে। এখন নেফ্রোটিক সিনড্রোমে যেরকম একটু সোয়েলেন বেবিটার পেরিঅরবিটাল ইডিমা থাকবে, ফেশিয়াল ইডিমা, এমনকি ফুল বডি পিকচার দিতে পারে যে পেশেন্ট অ্যানাসারকার নিয়ে আসছে। সো নেফ্রোটিক সিনড্রোমে আমি আর ডিটেলসে যাচ্ছি না, অনেক ডিটেলসে পড়ানো হয়েছে আগে। জাস্ট ওই সেম যে ডায়াগনোসিস কি, এবং ইউজুয়ালি ফটোর সাথে একটা কেস সিনারিও দেওয়া থাকবে, শুধু ফটো দিবে না। সো কেস সিনারিওটা আমাদেরকে ডায়াগনোসিস করতে হেল্প করবে। সেটা আসলে অনেকটা ডাটা ইন্টারপ্রিটেশনের মতোই আসে, ডাটা ইন্টারপ্রিটেশনের কোয়েশ্চেনগুলো যেরকম আসে, জাস্ট সাথে একটা ছবি থাকে। তো ওইটা তো এরকম যে কি ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে নেফ্রোটিক সিনড্রোমে, সাথে বাচ্চাটার মানে ইনভেস্টিগেশন, আমার ফার্দার কি ইনভেস্টিগেশন করতে হবে, কমপ্লিকেশনস কি, এরকম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমেও সেম, যে পেশেন্ট কি কি ফাইন্ডিংস নিয়ে আসবে, ওগুলো আমাদের একটু বলতে হবে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে বাচ্চাটার আমরা যে ফেসিসটা পাই, যে প্রোট্রুডেড টাং, তারপরে হচ্ছে পট ব্যালিড অ্যাবডোমেন থাকতে পারে, সাথে আম্বিলিকাল হার্নিয়া থাকতে পারে, এই ফিচার্সগুলো নিয়ে দেখা যায় যে ছবি দেওয়া হবে। তারপরে অ্যাসোসিয়েটেড কোয়েশ্চেনটা অনেকটা রিটেনের কোয়েশ্চেনগুলোর মতোই আসবে। আর মাঝে মাঝে আচ্ছা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এগুলো ছাড়া আর টার্নার সিনড্রোম বা আর একটু কমন যেটা ডাউন সিনড্রোম, এগুলোর ছবিও আসতে পারে। ছবি একটু দেখিয়ে দিই। যেটা বললাম যে একটু কোর্স ফেসিস থাকবে, তারপরে পেশেন্টটার আম্বিলিকাল হার্নিয়া থাকতে পারে, একটু কোর্স ফেসিস, প্রোট্রুডেড টাং, পট ব্যালিড অ্যাবডোমেন, এই ফিচার্সগুলো আর কি। এরকম যে কোনো ওভারল্যাপিং ফিচার্স থাকতে পারে। আর যদি ডাউনসে থাকে আমরা তো জানি যে পালপেব্রাল ফিশার, আপওয়ার্ড স্ল্যান্ট, তারপরে ফ্ল্যাট নেজাল ব্রিজ, এখানেও এনলার্জ টাং লাইক ম্যাক্রোগ্লসিয়া। তারপরে হাত পার যদি ছবি থাকে আমরা জানি সিঙ্গেল পামার ক্রিজ বা সিমিয়ান ক্রিজ, এগুলো থাকতে পারে। লো সেট ইয়ার্স, এই যে সিমিয়ান ক্রিজ, ইনক্রিজ গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টো, যে এরকম বিভিন্ন ফিচার্স থাকতে পারে। বেসিক্যালি কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল যে প্রবলেমগুলো দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো, ওরকম যে কোনোটা থাকতে পারে। আচ্ছা, এটা গেল ফটোস। এরপরে আসি একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের আজকের জন্য, সেটা হচ্ছে গ্রোথ চার্ট। গ্রোথ চার্টের যেটা তোমাদের অবশ্যই জানতে হবে হচ্ছে প্লট করা, অবশ্যই জানতে হবে। গ্রোথ চার্ট প্লট করাটা মানে এত ভালো জানতে হবে যাতে তোমরা ইমিডিয়েটলি করতে পারো। গ্রোথ চার্ট প্লট করার কয়েকটা পয়েন্টস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে গ্রোথ চার্ট অনেক রকমের আছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, হাইট ফর এজ বা লেংথ ফর এজ, ওয়েট ফর এজ, ওয়েট ফর লেংথ, এরকম ডিফারেন্ট টাইপস অফ গ্রোথ চার্ট আছে। কিন্তু তোমাদের এটা নিয়ে এত টেনশন করতে হবে না, কারণ পরীক্ষার হলে তোমাদেরকে কোয়েশ্চেনে যেটা থাকবে সেটারই একটা স্যাম্পল দেওয়া থাকবে। ইউ ডোন্ট হ্যাভ টু লাইক চুজ কোন চার্টটা আমি নিব। নিজে পড়ার সময়, প্র্যাকটিস করার সময় অবশ্যই আবিদ স্যারের বইয়ের লাস্টে আই থিঙ্ক
338 থেকে স্টার্ট করে, স্পেশালি 340 থেকে স্টার্ট করে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, ওটা ফটোকপি করে নিয়ে প্র্যাকটিস করবা। আমরাও করছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা গাইনির পার্টোগ্রাফের মতো হাতের নখদর্পণে থাকতে হবে, কারণ এটা একদম ছাকা মার্কস, প্লট করলেই মার্কস, সো এটা মিস করার কোনো মানে হয় না। এবং ইটস বেসিক্যালি অঙ্ক। তুমি প্রথমে প্লট করবা। প্লট করতে হলে কি করতে হবে, আমি একটা দেখায় দিই, লেংথ ফর এজ, একটা এক্সাম্পল দেখায় দিই লেংথ ফর এজের, কারণ ওইটা সবচেয়ে কমনলি আসে। লেংথ ফর এজ বা আর ওয়েট ফর এজ একই চার্টের মধ্যেই আছে, ওই চার্টটাই কমনলি দেওয়া হয়। আচ্ছা, এই যে আমার যে চার্টটা, এটার হচ্ছে এই যে উপরে আর নিচে হচ্ছে এইজ দেওয়া আছে। তো আমি প্রথমে যখন আমাকে দেওয়া আছে, ফর এক্সাম্পল একটা 9 মাসের বাচ্চা, এটা হচ্ছে বার্থ টু 36 মান্থসের, এই অনুযায়ী ভাগ করা আছে। এবং লাইক আই স্যার, আমার স্পেসিফিক্যালি কোয়েশ্চেনে যেটা চাইছে সেই চার্টটাই আমাকে দেওয়া থাকবে, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এটা হচ্ছে ছেলেদের বার্থ টু 36 মান্থসের চার্টটা। তো ফর এক্সাম্পল আমার যদি 9 মান্থসের একটা বাচ্চার কথা বলা থাকে যে 60 সেন্টিমিটার, তখন এটা আমি প্লট করব। কোথায় প্লট করব, আমি প্রথমে মান্থটা দেখব, তাই তো? এই যে 9 মান্থস, উপরে মান্থস দিয়ে দেওয়া আছে, 9 মান্থস ধরে 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 নাম্বা, তারপরে এই যে সেন্টিমিটার 60 আর 9 যেখানে ইন্টারসেক্ট করে, এই যে এটা হচ্ছে আমার পয়েন্ট। এবং এটা খুব ক্লিয়ারলি 5th পার্সেন্টাইলের অনেক নিচে, তাই না? আমার এই লাইনটা হচ্ছে 5th পার্সেন্টাইল, এই মাঝখানের ব্লক লাইনটা হচ্ছে 50th পার্সেন্টাইল, আর এটা হচ্ছে 95th পার্সেন্টাইল। আমার এই 50 আর 5th পার্সেন্টাইল এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে গেল আমার পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, প্লট করলাম, মাঝে মাঝে শুধু প্লট করতে বলতে পারে, তারপরে অ্যাসোসিয়েটেড স্যাম রিলেটেড কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, কিন্তু মোর কমনলি যেটা বলবে ক্যালকুলেট দ্য জেড স্কোর অ্যান্ড ডায়াগনোস। তো জেড স্কোর ডায়াগনোস করার জন্য তোমার 2টা ফর্মুলা লাগবে। আর চার্টগুলো কয়েক রকমের হয় বলছিলাম না, তো এটা হচ্ছে 5th সেন্টাইলের চার্টটা। কয়েকটা চার্টে তুমি দেখবা একটু পুরনো যেগুলো, সেগুলোতে 3rd সেন্টাইল দিয়ে করা। তো 3rd সেন্টাইলের চার্টের ফর্মুলাটা একটু ডিফারেন্ট। আমি 5th সেন্টাইলেরটাই প্রথমে বলতেছি কারণ এটা বেশি কমন। সেটাতে তুমি যেটা করবা, তোমার যে এইজটা বলা আছে সেই এইজের 50th সেন্টাইল যেটা, which here is about 72, 50th সেন্টাইল মাইনাস 5th সেন্টাইল, ঠিক আছে? মানে এই এইজের জন্য 5th সেন্টাইল মাইনাস 50th সেন্টাইল, এটা ধরো এখানে 65, তো 67, আর ওইটা ধরো 73 ধরো যদি, তো না আচ্ছা এটা 71 আর দিস ইজ 67, রাইট? তো 71 ফর 58th সেন্টাইল, 67 ফর 5th সেন্টাইল। তো আমার ফর্মুলাটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে হবে প্রথমে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু 50th সেন্টাইল মাইনাস 5th সেন্টাইল ডিভাইডেড বাই 1.8। আর যদি 3rd সেন্টাইল হইতো, এই চারটা 3rd সেন্টাইলের না, 3rd সেন্টাইল হলে এখানে 3rd লেখা থাকতো, এখানে 3 লেখা থাকতো। যদি 3rd সেন্টাইলের চার্ট হয়, দ্য ফর্মুলা ইজ 50th সেন্টাইল মাইনাস 3rd সেন্টাইল ডিভাইডেড বাই 2। তো আমি এখানে যেটা পাইলাম যে 71 মাইনাস হবে 67, আমার 5th সেন্টাইল 67 আর 50th সেন্টাইল 71, তো এখানে 4 ডিভাইডেড বাই 1.8, এটা আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসবে। তারপরে এইখানে যেটা আসলো, এইটা ইউজ করে আমার জেড স্কোর ক্যালকুলেট করতে হবে। জেড স্কোরের ফর্মুলাটা কি, জেড স্কোরের ফর্মুলা হচ্ছে গিভেন ভ্যালু, মানে অবজার্ভড ভ্যালু, মানে তোমাকে যে পেশেন্টের কথা বলা হয়েছে ওইটার লেংথ কি, যেহেতু আমি এখানে লেংথ ফর এজ করতেছি, ঠিক আছে? তো গিভেন লেংথ হচ্ছে 60 মাইনাস 50th সেন্টাইল, এখানে 5th না, কিন্তু এখানে আমি 50th দিয়ে মাইনাস করতেছি, মানে 50th আমার কত 71, তখন আমি করব হচ্ছে 60 মাইনাস 71 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগে যেটা আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমার 4 ডিভাইডেড বাই 1.8 ছিল, সো ধরে নিলাম ধরো 2.2 এরকম আসবে। তো আমার তাইলে এখানে কি করতে হবে, 60 মাইনাস 71 ডিভাইডেড বাই 2.2, এটা দিয়ে আমার জেড স্কোরটা আসবে অ্যারাউন্ড মাইনাস 4.5 এরকম আসবে।
মাইনাস 4.5 বা 4.6 এরকম আসবে, যেহেতু 60 মাইনাস 71 ডিভাইডেড বাই 2.2। ঠিক আছে, আমি জানি এক্স্যাক্ট এভাবে বুঝতে একটু কষ্ট হয়, তাও আমি এখন আবার জাস্ট ফর্মুলাগুলো রিপিট করতেছি। ঠিক আছে, এটা তো একটা এক্সাম্পল দিয়ে বললাম, ফর্মুলাগুলো লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলবা। সেটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর 5th centile is 50th centile value minus 5th centile value divided by 1.8. যদি 3rd centile এর চার্ট হয়, জাস্ট 50th centile minus 3rd centile divided by 2। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করলাম। কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করলাম? বিকজ আই নিড টু ক্যালকুলেট দ্য জেড স্কোর। দ্য জেড স্কোর ইজ অবজার্ভড ভ্যালু, মানে গিভেন লেংথ অর হাইট অর ওয়েট, যেটা গিভেন আর কি, গিভেন ভ্যালুটা মাইনাস দি এক্সপেক্টেড ভ্যালু অ্যাট 50th centile। আমার 50th centile হচ্ছে দ্যাট স্ট্যান্ডার্ড ফর দ্যাট এজ। সো আমি অবজার্ভড ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমি মাত্র ক্যালকুলেট করলাম। এই ফাইনাল যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার জেড স্কোর। সো আমাকে যদি জেড স্কোর ক্যালকুলেট করতে বলে, আমি এইটা ক্যালকুলেট করে দেন এই জেড স্কোরটা কি কাজে লাগবে, আমার এই জেড স্কোরটা দিয়ে আমি ডায়াগনোসিস করতে পারবো। যেমন ইফ ইটস ওয়েট ফর এজ যদি -3 এর চেয়ে কম পাই, -3 এর চেয়ে কম মানে কি -4, -3.5 বা -3 হলেও সেটা হবে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়াতে পড়বে, যদি ওয়েট ফর এজ আমি কম পাই। আরও কিছু ফর্মুলা মানে ডায়াগনোসিস আছে, সেটা হচ্ছে -2 to -3 হইলে আমরা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলা হয়। আর -2 এর নিচে বাট -1 এর চেয়ে, মানে সরি -2 এর নিচে না, -1 and -2 এর মাঝখানে হলে সেটা জাস্ট আন্ডারওয়েট। আর -1 to +1 ইজ নর্মাল। এখন এটা হচ্ছে ওয়েট ফর এজ এর ক্ষেত্রে বললাম, যে ওয়েট ফর এজ এর ক্ষেত্রে -3 এর নিচে স্যাম, -2 to -3 হচ্ছে ম্যাম বা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন। আর যদি ওয়েট ফর হাইট হয়, তখন আমরা এটাকে বলি ওয়েস্টিং। তারপরে যদি হাইট ফর এজ হয়, আমরা সেটাকে বলি স্টান্টিং। -3 এর নিচে হলে স্টান্টিং, আর এটা হাইট ফর এজ হইলে স্টান্টিং, আর ওয়েট ফর হাইট হইলে ওয়েস্টিং, আর ওয়েট ফর এজ হইলে স্যাম ম্যাম এআইডি ক্লাসিফিকেশনটা আসবে। ঠিক আছে, গ্রোথ চার্টে এটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসটা তাও পর একদম লাস্টের পয়েন্ট। তোমাদের প্লটিং এবং জেড স্কোর ক্যালকুলেশন এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। তোমরা এই গ্রোথ চার্টগুলো কপি করে নিয়ে নিজেরা র্যান্ডম কোয়েশ্চেন বানাও বা পুরোনো প্রিভিয়াস কোয়েশ্চেন জোগাড় করে প্র্যাকটিস করো, হোয়াট এভার, একদম ফাস্ট করে ফেলা প্র্যাকটিস করতে হবে। এবং ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদেরকে তো আসলে ক্যালকুলেটর অ্যালাউড না অসপিতে। সো ইউজুয়ালি খুব বেশি ডিফিকাল্ট দেওয়া হয় না, মোটামুটি ইজি দেওয়া হয় যেটা হাতে করা যাবে, বাট এটা যেন প্র্যাকটিসে থাকে। ঠিক আছে, বিকজ উই হ্যাভ টু ডু দিস ভেরি ফাস্ট। আচ্ছা, গ্রোথ চার্ট গেল আমাদের মেইনলি পেডি স্পেসিফিক, অসপি স্পেসিফিক পড়াশোনা এতটুকুই। কারণ আমাদের লাস্টের যে কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট, এই 2টা বা 3টা স্টেশনের মধ্যে এই ইনস্ট্রুমেন্ট, এক্সরে, পিকচার, গ্রোথ চার্ট ছাড়া যেটা আসে সেটা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশন ইজ আ গ্লোরিফাইড ওয়ে অফ সেইং রিটেনের কোয়েশ্চেন শর্ট করে আসে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ইট ইজ, আমার কাছে মনে হয় ইট ইজ সাইমালটেনিয়াসলি বোথ ইজি অ্যান্ড হার্ড। কারণ তোমরা যদি শুধু অসপির জন্য পড়াশোনা করো, তখন দেখা যায় হয়তো লাস্টে গিয়ে এই টপিকগুলো পড়া হয় নাই, এর জন্য একটু কম পড়ে যায়। কিন্তু যদি রিটেনের পড়া কমপ্লিট থাকে, অসপি দেওয়াটা তখন আর অসপির ডাটা ইন্টারপ্রিটেশন কোনো বিগ ডিলই না, কারণ রিটেনের জন্য তোমরা এর চেয়ে অনেক বেশি পড়ছো। তো এখানে কমনলি কী কী আসে? কমন সিনারিওস আর ডায়রিয়া। স্পেশালি যদি তোমাকে একটা সিনারিও দেয় যে 10-month-old child weighing 7 kg suffering from acute watery diarrhea from 3 days. On examination, baby is lethargic and drinking poorly. তো lethargic and drinking poorly মানে হচ্ছে পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন, তাই তো? সিভিয়ার ডিহাইড্রেশনই সাধারণত দেওয়া হয়, যেহেতু এটার ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট অ্যান্ড দে লাইক মেকিং আওয়ার লাইফ ডিফিকাল্ট। সো সিভিয়ার ডিহাইড্রেশন মানে প্ল্যান সি অফ রিহাইড্রেশন অবশ্যই পড়া থাকতে হবে, যেটা হচ্ছে এজ ওয়াইজ ভাগ করে। লেস দেন 1 year হইলে আমরা 5 hours-এ কারেকশন করবো, সরি লেস দেন 1 year হলে আমরা 6 hours-এ কারেকশন করবো, মোর দেন 1 years হলে আমরা 3 hours-এ কারেকশন করবো। টোটাল 100 ml per kg। আর ফর লেস দেন 1 year উইদিন ফার্স্ট 1 hour 30 ml per kg, ফর মোর দেন 1 year উইদিন ফার্স্ট half an hour, আর ফর দ্য রিমেইনিং টাইম which is 5 hours for below 1 year and 2.5 hours for above 1 year,
ওখানে আমরা 70 ml per kg, এবং এটা লাইক আমি তো এখন ml per kg দিলাম, তোমাদেরকে কোয়েশ্চেনে কেজি সহ দেওয়া হবে, সো তোমাদের এটা ক্যালকুলেট করতে হবে। যেমন যদি পেশেন্টের ওজন বলা হয় 10 কেজি, ইজি ক্যালকুলেশন, 10 কেজি হইলে হচ্ছে টোটাল 1 লিটার পাবে, সো 300 ml ইন দ্য ফার্স্ট, আচ্ছা এখানে 10 মান্থস 10 কেজি যদি ওয়েট হয় তাহলে ফার্স্ট 1 আওয়ারে পাবে হচ্ছে 300 ml, দ্য রিমেইনিং 5 আওয়ার্সে পাবে হচ্ছে 700 ml, টোটাল 1 লিটার পাবে 10 কেজি, এরকম 7 কেজি 8 কেজি যাই থাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? খুব বেশি ডিফিকাল্ট কিছু দেওয়া হয় না, আর 100 ml per kg ইজ নট দ্যাট ডিফিকাল্ট ক্যালকুলেশন, ওইটাকে সবসময় ভাগ করে দিতে হবে তা না, বাট যদি বলা হয় হোয়াটস ইউর প্ল্যান, তখন তুমি ভাগ করে, এবং এই কোয়েশ্চেনটাতে অবশ্যই এইজটা খেয়াল করতে হবে, এইজ দেয়া থাকবে, এইজ দেয়া না থাকার কোনো কারণ নেই, এবং এইজ আমার দেখতে হবে, কারণ আমার লেস দেন 1 ইয়ার আর মোর দেন 1 ইয়ারের প্ল্যান আলাদা, ঠিক আছে? এগেন ক্যালকুলেশন হাতেই করতে হবে, ক্যালকুলেটর তো অ্যালাউড না, বাট এটা খুব বেশি ডিফিকাল্ট হয় না। আর রিহাইড্রেশনটাই মেইনলি চাবে, চয়েস অফ ফ্লুইড চাইতে পারে, আমার ফার্স্ট চয়েস কলেরা স্যালাইন, সেকেন্ড চয়েস রিঙ্গার্স ল্যাকটেট, আর এছাড়া আমি হচ্ছে হার্টম্যানস দিতে পারি, সরি হার্টম্যানস না, ফার্স্ট চয়েস কলেরা স্যালাইন, সেকেন্ড চয়েস রিঙ্গার্স ল্যাকটেট, আর একদম না পাইলে নর্মাল স্যালাইন, বাট আমি যদি সিঙ্গেল চয়েস অফ ফ্লুইড চাই আমি কলেরা স্যালাইন মেনশন করব। আর ডায়াগনোসিস চাইলে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, আমাদের রিটেনে যেরকম আমরা ফুল ডায়াগনোসিসটা লিখি সেটা লিখবো, তারপরে চয়েস অফ ফ্লুইড, প্ল্যান অফ রিহাইড্রেশন, এবং লাস্ট রিহাইড্রেশন প্ল্যানের লাস্ট লাইন একটা লিখবো যে আফটার দ্যাট উই উইল কমপ্লিট হওয়ার পরে আমরা অ্যাসেস করব, তারপরে অ্যাসেস করার পরে যেই স্টেজ অফ ডিহাইড্রেশনে থাকবে ওই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। সিভিয়ার ডিহাইড্রেশন হবে রিপিট প্ল্যান সি, সাম ডিহাইড্রেশন হলে গো ফর প্ল্যান বি উইচ ইজ 75 ml per kg ওরাল রিহাইড্রেশন। তো এগুলো ফার্দার চাইতে পারে যে এই কেসটার কমপ্লিকেশনস কি হতে পারে, যেটা আমরা জানি যে শকে যাইতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এটসেট্রা। সো আচ্ছা, যেটা বললাম সবচেয়ে কমনলি হচ্ছে সিভিয়ার দিবে, সাম দিলে তো আমি জানি 75 ml per kg ওরাল রিহাইড্রেশন ওভার 4 আওয়ার্স, আর যদি নো ডিহাইড্রেশন থাকে রেয়ার, ভেরি রেয়ার, বাট যদি দেয় তখন আমরা নর্মালি জাস্ট মোর ফ্লুইড, মোর ফুড, তারপরে পেশেন্টকে মানে মাদারকে অ্যাডভাইস করতে হবে যে সিভিয়ার বা সাম ডিহাইড্রেশনের কী কী ফিচার্স, ওগুলো হলে ফেরত নিয়ে আসতে হবে, এরকম বলে দিতে হবে। এবং তিনটা প্ল্যানে মাস্ট 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 মেনশন জিঙ্ক সাপ্লিমেন্টেশন, প্ল্যান এ হোক, বি হোক, সি হোক, আমি তো অবশ্যই জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিব, সো ওটা মেনশন করে দিতে হবে। আচ্ছা, এটা বললাম ডায়রিয়া। আর একটা এছাড়া কমনলি আসে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের সিনারিও থাকতে পারে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের সিনারিও থাকতে পারে, আর আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিএসএফ ফাইন্ডিংসের সিনারিও থাকতে পারে। আচ্ছা, নেফ্রোটিক সিনড্রোম আর এজিএনটা শর্ট একদম বলে দিই যে নেফ্রোটিক সিনড্রোম হলে বলবে যে বাচ্চার জেনারেলাইজ সোয়েলিং, তারপরে হচ্ছে তার মানে হাই কালার ইউরিন থাকবে না, পেশেন্টের স্ক্যান্টি মিকচুরেশন থাকবে, আর সাথে কিছু ইনভেস্টিগেশন ফাইন্ডিংসও বলতে পারে যে বেডসাইড ইউরিন ফর অ্যালবুমিন বেশি, এরকম। তখন এগুলোতে কমনলি যেটা হয় ডায়াগনোসিস চাবে, আদার ইনভেস্টিগেশনস কী করতে হবে চাবে, এবং এখানে আমি যেটা বললাম এগেন ইম্পর্টেন্স ওয়াইজ বলতে হবে, ফাইন্ডিংস না চাইলে বলার দরকার নেই। যদি বলে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস ইউ উইল জাস্ট মেনশন দেম, যে ইউরিন আরএমএ করবো, 24 আওয়ার্স ইউরিন ফর অ্যালবুমিন, তারপরে সিরাম অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও, তারপরে এছাড়া আমরা সিরাম কোলেস্টেরল করি, এবং কনফার্মেটরি অনেক সময় রেনাল বায়োপসি করা হয়, এরকম জাস্ট ইনভেস্টিগেশনের নামগুলো। এবং ম্যানেজমেন্ট প্ল্যান, নট দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট, জাস্ট দ্য প্ল্যান, যে হসপিটালাইজেশন অ্যান্ড বেড রেস্ট, ব্যালেন্স ডায়েট, ফ্লুইড অ্যান্ড সল্ট রেস্ট্রিকশন, হাই প্রোটিন, তারপরে হচ্ছে দরকার পড়লে ডায়োটিক্স দিব, ইফ দেয়ার ইজ এনি ইনফেকশন অ্যান্টিবায়োটিক্স দিব, আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস। এটা হচ্ছে জেনারেলাইজ ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে স্টেরয়েড। আর যদি শুধু স্পেসিফিক ম্যানেজমেন্ট চায়, ডিপেন্ডিং অন দ্য মার্কস অফ দ্য কোয়েশ্চেন ডোজটাও মেনশন করে দিতে পারো স্টেরয়েডের, বাট যদি ম্যানেজমেন্ট প্ল্যান চায় there is no need to mention the dose, just headlines, right? সাপোর্টিভ কেয়ারগুলো যেগুলো বললাম, আর ডেফিনেটিভ কেয়ারে আসবে স্টেরয়েড নেফ্রোটিকে। তারপরে এজিএনএ কেস সিনারিও থাকবে স্ক্যান্টি মিকচুরেশন, হাই কালার্ড ইউরিন, পেশেন্টের
সাথে হাই ব্লাড প্রেশার থাকতে পারে, হিস্ট্রি অফ স্কিন অর স্কিন ইনফেকশন, উই নো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ কমন। তো ওখানে এগেন আমি এক্সামিনেশন আর কি কি ইনভেস্টিগেশন করব, ইউরিনারেমি করব, তারপরে হচ্ছে 24 urinary protein 24 hours urine for protein করব, যেটা 3.5 গ্রাম পার ডে এর কম থাকবে। এছাড়া আমি সিরাম C3 লেভেল কম পেতে পারি, আর ব্লাড ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন এগুলো বেশি পেতে পারি। আর ইম্পর্টেন্ট যেটা, আমি ওই যে স্ট্রেপ্টোকক্কালের কারণে হয়েছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমরা এসও টাইটার করব, থ্রোট স্ট্রেপ কালচার করতে পারি। সো এরকম অ্যাসোসিয়েটেড ইনভেস্টিগেশনস। অ্যান্ড ম্যানেজমেন্টে এগেন প্ল্যান জাস্ট হচ্ছে যে হসপিটালাইজেশন, বেড রেস্ট, ফ্লুইড রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, প্রোটিন রেস্ট্রিকশন, আর আমরা পটাশিয়াম কন্টেইনিং কোনো ফ্রুট খেতে দিব না। তো এরকম যে প্ল্যানগুলো, আর হচ্ছে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন পেশেন্টের ডায়োটিক্স লাগতে পারে, অ্যান্টিবায়োটিক্স লাগতে পারে, প্রেশার বেশি থাকলে অ্যান্টি হাইপারটেনসিভ লাগতে পারে, এটসেট্রা। আর যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা ম্যানেজমেন্ট করতে হবে। কমপ্লিকেশনস কি, হার্ট ফেলিয়ার হতে পারে, পেশেন্টের রেনাল ফেলিয়ার হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লাইক হাইপারক্যালেমিয়া, যেটা কমপ্লিকেশন আছে ম্যানেজ করবো। বাট লাইক আই সেড, এখানে জাস্ট তুমি কমপ্লিকেশনস ইন্ডিভিজুয়ালি এখানে বলারই দরকার নাই। যখন ম্যানেজমেন্ট প্ল্যান যাবে জাস্ট গো উইথ দ্য হেডলাইন্স, হসপিটালাইজেশন অ্যান্ড বেড রেস্ট, ফ্লুইড, সল্ট, প্রোটিন রেস্ট্রিকশন, এরকম করে জাস্ট হেডলাইন্সগুলো বলে যাবা। আর কমপ্লিকেশনস যদি আলাদা কোয়েশ্চেন আসে যে হোয়াট আর দ্য পসিবল কমপ্লিকেশনস অফ দিস কন্ডিশন, তখন মেনশন করবা যে হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স লাইক হাইপারক্যালেমিয়া, এগুলো। আচ্ছা, কেস সিনারিওতে বললাম ডায়রিয়া আসতে পারে, নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিএসএফ ফাইন্ডিংস আসতে পারে। তো এখন সিএসএফ ফাইন্ডিংস ডায়াগনোজ করার জন্য তোমার সবচেয়ে বেশি জানতে হবে কি, সিএসএফ এর নর্মাল ফাইন্ডিংসটা জানতে হবে। সিএসএফ এর নর্মাল ফাইন্ডিংস হচ্ছে সেল কাউন্ট ইউজুয়ালি থাকে না বা 0 to 5, হ্যাঁ। কিন্তু আমি স্পেসিফিক কেসে কি পাবো, যদি লিম্ফোসাইটোসিস থাকে, ইট ক্যান বি ইদার ভাইরাল অর টিউবারকুলার মেনিনজাইটিস। তোমার কিন্তু মেনিনজাইটিস ডায়াগনোসিস করতে হবে এবং লাইক কোন টাইপ অফ মেনিনজাইটিস এটা সহ মেনশন করতে হবে, ঠিক আছে। সো প্রত্যেকটার আলাদা আলাদা ফাইন্ডিংস জানতে হবে। নর্মালি আমার সেল 0 to 5 এরকম থাকবে। যদি দেখা যায় লিম্ফোসাইট বেশি, ভাইরাল অথবা টিউবারকুলার, সেটা ভাইরাল নাকি টিউবারকুলার আমরা ডিফারেন্সিয়েট করবো বাকি দুইটা ফাইন্ডিংস নিয়ে। আর যদি নিউট্রোফিলস বেশি থাকে, পায়োজেনিক মেনিনজাইটিস, এটা হয়েই গেল। তারপরে আর ফাইন্ডিংসের মধ্যে ইম্পর্টেন্ট প্রোটিনের নর্মাল লেভেল হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর গ্লুকোজের নর্মাল লেভেল বলা হয় হচ্ছে লেস দেন 2/3 অফ ব্লাড গ্লুকোজ, অথবা রাফলি একটা হিসাব 40 to 80 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো আমি আবার নর্মাল লেভেলটা বলি, সেলস হচ্ছে 0 to 5, প্রোটিন হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর গ্লুকোজ হচ্ছে 40 to 80 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো আমি কোনটা কি পাবো, আমি যদি দেখি লিম্ফোসাইট বেশি কিন্তু প্রোটিন আর গ্লুকোজ নর্মাল, তাইলে ভাইরাল। প্রোটিন বাড়তে পারে কিন্তু গ্লুকোজ অবশ্যই নর্মাল থাকবে ভাইরালে। আর যদি দেখি যে প্রোটিন হাই, গ্লুকোজ লো, সাথে লিম্ফোসাইটোসিস, তখন আমি বলবো হচ্ছে এটা টিউবারকুলার। আর যদি নিউট্রোফিল বেশি থাকে, তাইলে আমার অ্যাসোসিয়েটেড দেখারই দরকার না, এটা পায়োজেনিক মেনিনজাইটিস। বাট তাও আমি দেখবো সেটা হচ্ছে যে নিউট্রোফিল বেশি, সাথে প্রোটিন বেশি, গ্লুকোজ কম, এটা পায়োজেনিক। মানে পায়োজেনিকের প্রোটিন আর গ্লুকোজের ফাইন্ডিং সিমিলার টু টিউবারকুলার, আর সেলুলার ফাইন্ডিং সিমিলার ইন টিউবারকুলার অ্যান্ড ভাইরাল। আর এখন আমাদের কোয়েশ্চেন কয়েকভাবে আসতে পারে। যদি বলে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস, তখন আমি বললাম যে দিস ইজ মোস্ট প্রবাবলি এ কেস অফ পায়োজেনিক মেনিনজাইটিস বা এরকম। আর যদি বলে কমেন্ট অন দ্য সিনারিও, এরকম মাঝে মাঝে দিতে পারে। কমেন্ট অন দ্য সিনারিও হলে অন্য কেসগুলোতে আসলে সিমিলার আনসারই থাকে। যেমন ডায়রিয়াতে আমরা তখন বলবো যে দিস ইজ আ কেস অফ অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন। কিন্তু এখানে যদি সিএসএফ ফাইন্ডিংস থাকে, তখন আমি বলবো যে দিস ইজ আ সাসপেক্টেড কেস অফ মেনিনজাইটিস whose CSF shows neutrophilic leukocytosis with increased protein and low glucose, so possibly pyogenic meningitis. এরকম বললে জিনিসটা সুন্দর হয়। আর যদি শুধু ডায়াগনোসিস চাই, a case of pyogenic meningitis, শেষ। এখানে আমার জানতে হবে যে কমন অর্গানিজমস এইজ গ্রুপ ওয়াইজ ভাগ করা আছে, আমরা আগে পড়ছি, আমি এটার ইলাবোরেশনে যাচ্ছি না। যে নিওনেটে ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া। একটু ওল্ডার চাইল্ড হলে ওই যে কমন 3টা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তারপরে নাইজেরিয়া মেনিনজাইটিস।
এগুলো এখানে এগেন ট্রিটমেন্ট প্ল্যান চাইলে ট্রিটমেন্ট প্ল্যান দিবা, যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেগুলো আছে, যে পেশেন্টের ABCD মেনটেন করতে হবে, কনভালশন হলে সেটা ম্যানেজ করতে হবে। আর স্পেসিফিক ম্যানেজমেন্টে ডিপেন্ডিং অন দ্য ডায়াগনোসিস তুমি এটা জাস্ট নামটা লিখে দিতে পারো, যে স্পেসিফিক ম্যানেজমেন্ট ইফ ইটস পায়োজেনিক অ্যান্টিবায়োটিক, ইফ ইটস ভাইরাল অ্যান্টিভাইরাল, ইন টিউবারকুলোসিস অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, এগুলো সাথে অ্যাডজাঙ্ক থেরাপি। অ্যাডজাঙ্ক থেরাপিটা হচ্ছে ভাইরালে আমরা দিই না, মেইনলি পায়োজেনিক এবং টিউবারকুলারই দেওয়া হয়। অ্যাডজাঙ্ক থেরাপি কি অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি, যেটা স্টেরয়েড দিই আমরা। আর ট্রিটমেন্টস অফ কমপ্লিকেশনস, ফলো আপ, প্রোফাইল্যাক্সিস, প্রিভেনশন, এগুলো হচ্ছে হেডলাইনগুলো। হেডলাইনের ভিতরের পয়েন্টসগুলো আমরা জানি। আর তুমি যদি মেনশন করতে হয় জাস্ট ওই এক ওয়ার্ড করে মেনশন করবা, যে সাপোর্টিভে আমরা এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন বললে একটু বলবা, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল অথবা অ্যান্টি টিউবারকুলার, জাস্ট দ্যাট ওয়ার্ড। অ্যাডজাঙ্ক থেরাপিতে উই উইল গিভ ইনজেক্টেবল স্টেরয়েডস। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস, নো নিড টু ইলাবোরেট। ফলো আপ, নো নিড টু ইলাবোরেট। প্রোফাইলেক্সিস হচ্ছে যদি আমি মেনিনজোকক্কাল মেনিনজাইটিস সাসপেক্ট করি, প্রোফাইলেক্সিস অফ কন্ট্যাক্টস। আর প্রিভেনশন ইজ ভ্যাকসিনেশন এগেনস্ট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর নিউমোকক্কাল ভ্যাকসিনেশন দিতে পারি। আর এগেন আগের মতো যেটা আমরা ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সবই তো দেখলাম, এখন হচ্ছে কমপ্লিকেশনস কি কি হতে পারে। মেনিনজাইটিসে কমপ্লিকেশনস হতে পারে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ পলসি, যেটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস ইজ আ কমন কমপ্লিকেশন। হাইড্রোকেফালাস হতে পারে, সিয়াড বা রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এরকম বিভিন্ন কমপ্লিকেশনস হতে পারে। সো ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে কমন হচ্ছে ডায়রিয়া, CSF আর রেনাল প্রবলেমগুলো, যেমন নেফ্রাইটিক। বাট ইউ মাস্ট কিপ ইন মাইন্ড এটা একটা কেস সিনারিও প্রেজেন্ট করার মতো। সো রিটেনে যা কোয়েশ্চেন আসে যে কোনোটা যে কোনো সময় প্রেজেন্ট হতে পারে। রেসপিরেটরি কেসগুলো লাইক নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, এগুলো থেকেও আসতে পারে, বাট এগুলো একটু লেস কমন এবং আসলে আশা করি তোমরা পারবা। এছাড়া নিওনাটাল সেপসিস, নিওনাটাল জন্ডিস, মানে একদম কমন যে ডায়াগনোসিসগুলো যে কোনোটা আসতে পারে। সো এগুলো একটু মাথায় রেখো। আর অসপি থেকে আসলে অনেক পড়ায় ফেললাম, সরি, অনেক লম্বা ক্লাস নিচ্ছি, এর বেশি কিছুই পড়ার নাই। কিন্তু আমি সবাইকে জাস্ট একটা জিনিস অ্যাডভাইস দিব, অসপির পড়া অনেক কম আমরা জানি, কিন্তু যেই ভুলটা অনেকে করে সেটা হচ্ছে এক্সামের আগের রাতে ফার্স্ট নিয়ে বসে। এই জিনিসটা জাস্ট কইরো না, আগে একবার হইলেও পড়ে রাখো, এক্সামের আগের রাতে সেটা রিভাইজ দিবা, ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর প্যানিক করার কিছুই নেই। আর একটা জিনিস, তোমাদের প্রসিডিওর স্টেশন পেডিতে থাকে না, মেডিসিনে ইন জেনারেল থাকে না, বাট আমাদের যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে কিছু প্রসিডিওর পড়াতো। প্রসিডিওর বলতে কি, এই যে হিস্ট্রি টেকিং, এক্সামিনেশন, এগুলো এটা তো ক্লিনিক্যালের জন্য এমনি পড়বা, জাস্ট একটু মাথায় রাখলা। আর কাউন্সিলিং, ফিব্রাইল কনভালশনের কাউন্সিলিংটা আমাদেরকে পড়াইছিল, বাট এখন পর্যন্ত অসপির যে প্যাটার্ন আছে প্রসিডিওর স্টেশন মেডিসিনে দেওয়া হয় না। সো ইউ প্রবলি ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু যদি অ্যাট এনি পয়েন্ট ইটস অ্যাডেড, লেট মি নো, আই উইল ট্রাই টু আপডেট ইউ অন ইট। আর মেইনলি এইটুকুই, ইনস্ট্রুমেন্ট, এক্স রে, পিকচার, গ্রোথ চার্ট অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন। পেডিয়াট্রিক অসপি থেকে এটাই। আজকের জন্য আমার ক্লাস শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেউ বোর হইলে সরি, বাই বাই।